সো রেকর্ডিং স্টার্টেড। আচ্ছা, যদি একটু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শুরু। আমাদের পেজ হয়েছে টোটাল 18, এবং আশা করি 18 পেজ না করে আমি আসলে 15 পেজও আনতে পারতাম, বাট তারপরেও মনে হলো যে 3 পেজের রিস্ক না নেই, 15 পারলে 18 পারবেন। আমরা গুরুত্বপূর্ণ টপিক আকারে সাজিয়েছি, একবার আপনাদেরকে একটু দেখাই দিই যে আমাদের এই নোটটাতে কি কি আছে। প্রথমতই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে ব্যক্তি হতে পারে, কোনো বৈশ্বিক ইস্যু হতে পারে। আমরা বেগম খালেদা জিয়া, ওসমান হাদি, ভেনেজুয়েলা সংকট, এবং এরপর হচ্ছে ইরানের বিরোধী সরকার বিরোধী যে আন্দোলন, নেপালের যে জেন জেট আন্দোলন, কম্বোডিয়া থাইল্যান্ড ইস্যু, ইসরায়েল ইরানের 12 দিনের যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ফিফা বিশ্বকাপ, যেগুলো এখন হট ইস্যু সেগুলো এক জায়গায় রাখার চেষ্টা করেছি। সামনে গণভোট, এদিকে নির্বাচনের পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু টপিক রাখা হয়েছে। জুলাই গণহত্যা এবং অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যদিও মনে হয় লেস ইম্পর্টেন্ট হতে শুরু করেছে এখন, কারণ এটা অনেকদিন আগের টপিক, অনেকদিন আগের বিবেচনায় গুরুত্বপূর্ণ, তারপর আসতেও পারে। এরপরে আমরা সাম্প্রতিক তারিখ তত্ত্বতে যাব। সাম্প্রতিক তারিখ তত্ত্বতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেট গুলোয় কি কি ঘটেছে, শুধু গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখবো। খুব বেশি তারিখ নাই, ধরেন মার্কেটে যে বইগুলো আছে সেগুলো তো 100-200 পেজের বের করে ফেলে আর কি, তো সেখানে 18 পেজ আমার মনে হয় যে আপনাদের খুব প্যারা মনে হবে না। এরপরে সাম্প্রতিক যে জোটগুলো আমার কাছে বিভিন্ন ইস্যুতে মনে হয় যে গুরুত্বপূর্ণ, সেগুলো এক জায়গায় রাখার চেষ্টা করেছি। সংখ্যা তত্ত্বতে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে সেগুলো এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এগুলো ক্রস চেক করতে আসলে খুব বেশি লেট হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে আমি ক্লাস নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারি নাই, কারণ এই তথ্যগুলো ক্রস চেক করাটা জরুরি ছিল। এরপরে যাবতীয় রিপোর্ট, জরিপ তত্ত্ব, এখানেও গুরুত্বপূর্ণ গুলোই আছে, আমরা চাইলে এটাকে আরেকটু কাটছাট করতে পারি। এরপরে ব্যক্তি তত্ত্বতে এই যে তথ্যগুলো, যেমন আজকে লাস্ট দেখেন বেশিরভাগ জায়গাতেই আরশাদুল রৌফের এই তথ্যটা হয়তো পাবেন না, কারণ এগুলো রিসেন্টলি চেঞ্জ হওয়া, এমন ভাবে দেওয়ার চেষ্টা করেছি যেন আগামী 2 মাস পর্যন্ত পিডিএফটা আপনাদের কাজে লাগে। নোবেল প্রাইজ ইনক্লুড করেছি, নির্বাচন ও নিযুক্ত, অর্থাৎ বাংলাদেশ কিংবা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে বা নিযুক্ত হয়েছে, খেলাধুলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো এক জায়গায় রাখার চেষ্টা করেছি, বিভিন্ন বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সময় টাইম লাইনে আসছে, সাম্প্রতিক বিভিন্ন সাহিত্য, একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আমার মনে হয় যে আপনি 1 মার্ক কমন পাবেন। সাম্প্রতিক সম্পর্ক বা চুক্তি, এখান থেকে 1 মার্ক হাইলি চান্স কমন পাওয়ার। এরপরে বিভিন্নভাবে যে দেশগুলো লাইমলাইটে আসছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য, এটা নিয়ে আসলে কাজ করার কোনো শেষ হইতো না। আমি চাইলে আরো কিছু দেশ বা আরো কিছু তথ্য তাদের সম্পর্কে যদি অ্যাড করতে পারতাম আমার ভালো লাগতো, বাট আসলে এর বেশি সুযোগ হয় নাই। আর গুরুত্বপূর্ণ কিছু স্থান, এরপরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জেলা যেগুলো আলোচনায় আসছে, বৃহত্তম ক্ষুদ্রতম একটা পার্ট যেগুলো সাম্প্রতিক পর্যায়ে আলোচনায় আসছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলোকে আমি কোনো ধরনের অপশনে রাখতে পারি নাই। আপনারা এই নোট দেখলে বোঝেন যে এই নোটের প্যাটার্নটা এরকম। আমরা এমসিকিউতে 4 ধরনের অপশন দেখি, 4-5 ধরনের আর কি, শুধু 4 ধরনের বললে হবে না। হয় একটা সাল চাই, না হয় একটা ব্যক্তির নাম অপশনে থাকে। আমি বলতে চাচ্ছি অপশন কার বেসিসে হয়, কোন একটা সংখ্যা চাইবে, না হয় কোন একটা নাম চাইবে, কোন একটা তারিখ চাইবে, কোন একটা দেশের নাম চাইবে, কোন একটা জেলার নাম চাইবে, না হয় এরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য, এরকম কিছু জিনিস চাইতে পারে, যেটা আসলে কারোর মধ্যে ফেলা সম্ভব হয় না, দেখে এই জায়গায় নিয়ে আসছি। এবং ফাইনালি বিভিন্ন টুর্নামেন্টের ফলাফল, ভবিষ্যতের আয়োজক দেশ, তেল গ্যাস সূচক, কারণ এখন তেল নিয়ে বৈশ্বিক যুদ্ধ চলছে, উৎপাদনের শীর্ষ জেলা যেগুলো অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট সেগুলো এক জায়গায়, ফুড আউটলুক 25 এটা, জনসংখ্যা প্রতিবেদন, বাংলাদেশের জিআই পণ্য আসতেই পারে, ফাইনালি অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, যেগুলো আসলে অলরেডি অনেক আগে থেকে অ্যাভেলেবল হয়ে গেছে। আর এটা শেষ করার পরে একটু ডক্টর ইউনূসকে দিয়ে শেষ করি। এই হচ্ছে টোটাল 18 পেজের নোট। এক দফায় তো দেখলেন, বলেন কেমন মনে হচ্ছে? এই 18 পেজের নোটে আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে আপনারা অনেক বেশি পড়লেও এই 18 পেজে যা আছে এখান থেকে আশা করা যায় খুব ভালো লেভেলের কমন আসবে ইনশাল্লাহ। এনিওয়ে, তো আমরা একটু আলোচনা করি, কারণ আলোচনা করলে মনে থাকে। আমরা শুরু করতে পারি বেগম খালেদা জিয়াকে দিয়ে, যেহেতু আমরা জানি যে উনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। সুতরাং সুতরাং উনার সম্পর্কে আমাদের বেসিক যে তথ্যগুলো না জানলে না, যেমন ধরেন উনার সম্পর্কে আপনি অনেক পড়তে পারেন, অনেক জানতে পারেন, বাট আমার আইডিয়া থেকে যেটা মনে হয় উনার জন্মসালটা আসতে পারে, উনার জন্মসাল আসতে পারে, এটা আমরা কম বেশি সবাই জানি, 15 আগস্ট সবার মুখস্থ, বাট সালটা হয়তো আমাদের এত মাথায় নাই। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উনি। তো কত সালে? 1991 সালে প্রথম তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এবং বাংলাদেশের নারী ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী। এরপরে তিনি সম্প্রতি মারা গেছেন 30শে ডিসেম্বর 2025 সালে। আচ্ছা, এখানে ঝালকাঠিটা আসলে এখান থেকে কপি পেস্ট করে চলে আসছে, বুঝছেন? ঝালকাঠিটা এখানে হতো না, ঝালকাঠিটা এখানে হতো না, এটা আমি ওসমান হাদি আগে তৈরি করার পরে বেগম খালেদা জিয়া তৈরি করেছি, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। এবং তার সমাধিস্থল হচ্ছে জিয়া উদ্যান। এই 4টা তথ্যের বাইরে আশা করি কোনো কিছু দরকার নাই, আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে শুনলেও পড়াটা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি হাইলাইট করে দিব, আর যেই জায়গাগুলো লেস ইম্পর্টেন্ট মনে হবে আমি ক্লাসের মাঝখানে কেটে দিতে পারি। আচ্ছা, এরপরে চলে আসেন ওসমান হাদি। আমার ধারণা যে এই টপিকটা থেকে আপনি 1 মার্ক কমন পাবেন, 1 মার্ক কমন পাবেন। ভাই ওনার জন্ম তো ঝালকাঠিতে, তাই তো? ওটা ঠিক আছে তো, না? হুট করে এমন জোরে ভাই বলেছেন, বিশ্বাস করেন আমি হার্টবিট হুট করে ফাস্ট হয়ে গেছে আমার। সরি। জানি না কেন, জানি সবারই এরকম হয়েছে কিনা, বাট আমি একটু চমকায় উঠেছি আজকে। হ্যাঁ, প্রবলেম নাই, মানে আমি হয়তো বা ক্লাসে গভীর মনোযোগে চলে গেছিলাম। আচ্ছা, আরেকজন চমকায় উঠেছে আপু। সরি। আচ্ছা, ব্যাপার না। এখন আমরা ওসমান হাদি টপিকে আসি। তার জন্ম অবশ্যই পড়বেন। তিনি কিন্তু আমাদের সমসাময়িকই বলা যায়,
আমাদের সমসাময়িক, হয়তো কারো 1 বছর জুনিয়র, কারো 1 বছর সিনিয়র। তিনি ঢাকা 8 আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল, এবং তিনি তার মৃত্যু ডে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু ডে কিন্তু একই মাসে, একজন 30শে ডিসেম্বর, একজন 18 ডিসেম্বর। এটা গুরুত্বপূর্ণ, দুজনেরই সমাধি স্থলটা গুরুত্বপূর্ণ। যেমন ওসমান হাদিকে সমাধিস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। একটু আমি জাস্ট 30 সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি। ওকে, আই এম ব্যাক। আচ্ছা, মোহামিনুল ভাইয়ের একটা কমেন্ট দেখতে পাচ্ছি, দিনাজপুর মেবি। আচ্ছা, তাহলে আমি এটা ক্রস চেক করবো, অবশ্যই ক্রস চেক করবো আমি। এটা শুড বি ক্রস চেক, এই জন্যই আপনাদেরকে সবাইকে ইনভাইট করা। আচ্ছা, আমি এটাকে একটু অন্য কালার দিয়ে হাইলাইট করি, যেগুলো আমি ক্লাসের পরে রিচেক করব, কারণ সাম্প্রতিক তথ্যে কারো হাত নাই। আমি অনেক কিছু নিয়েই। আচ্ছা, উপরেরটা আমি কেটে দিয়েছি, কিন্তু জানি উপরেরটা ঠিক আছে, উপরেরটা পরে দিনাজপুর আসে। আচ্ছা, ঠিক আছে, হইতে পারে, আমি কারেকশন করে দিব। আমি বেগম খালেদা জিয়ার জন্ম জন্মস্থল বা মৃত্যুস্থল নিয়ে কোনো তথ্য বলি নাই, ওইটা জাস্ট ভুল করে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা ব্যাক করি ওসমান হাদিতে। তার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে পারে এইভাবে, যে ইনকিলাব মঞ্চ এর প্রতিষ্ঠাতা কে ছিল, এই হচ্ছে আমাদের ওসমান হাদি সম্পর্কে আসার সম্ভাবনা, এবং আমি বলছি মোটামুটি 1 মার্ক আসার সম্ভাবনা খুব হাই। এরপর চলে আসেন ভেনেজুয়েলা সংকট। আমরা অলরেডি দেখেছি একটা হৃদয় বিদারক ঘটনা, কোনো একটা দেশের প্রেসিডেন্টকে অন্য একটা দেশ তুলে নিয়ে চলে গেছে। এখন এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন আমি জানি না, বাট এটা আমার কাছে মনে হয় এটাই সন্ত্রাস। কি, একটা দেশের প্রেসিডেন্টকে এত সহজে তুলে নিয়ে যাওয়া যায় না, এবং তাদের দেশের আইনে বিচার করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে। হইতে পারে তাদের দেশে সে হয়তোবা স্বৈরাচারী আচরণ করছে, এরকম অনেক কিছু হইতে পারে, বাট অন্য দেশের প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে গিয়ে বিচার করতে পারে না। এবং তার বিরুদ্ধে অদ্ভুত একটা অভিযোগ হচ্ছে নার্কো টেরোরিজম, অর্থাৎ মাদক এবং সন্ত্রাসবাদ, কোকেইন আর একটা হচ্ছে কি কম্পাউন্ড, এই দুইটা বিক্রি করার মানে ওই পাচার করার অভিযোগ হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে। নিকোলাস মাদুরো, তোর নামটা গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু সে আবার প্রেসিডেন্ট নাই, বর্তমানে তার স্থলে প্রেসিডেন্ট কে আসছে, আমি নামটা ভুলে গেছি, আমরা নিচে গিয়ে দেখবো এনিওয়ে। এবং মাদুরোর সাথে তার স্ত্রীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এইখানে ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র যে অপারেশনটা চালায়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন সাউদার্ন স্পেয়ার। তারপরে এই অভিযানটা হচ্ছে 3 জানুয়ারি 2026-এ। আচ্ছা, আপনি যেটা কমেন্ট করলেন, আমাকে একটা নোট নিতে হবে আজকে, কারণ হতে পারে আমি অনেক অনেক বেশি তথ্য নিয়ে কাজ করার সময় যদি কোনো কিছু ভুল তুলি, এটাও হয়তো অবাক করার মতো কিছু না। আমাকে আরো 30 সেকেন্ড টাইম দেন, আমি একটা প্যাড বের করি যেখানে এই তথ্যগুলো আপনারা যেটা বলছেন সেটা আমি একটু ইনপুট দিয়ে নেই, পরে যাতে আমি ক্রস চেক করতে পারি আফটার দ্য ক্লাস। এবং থ্যাংক ইউ যারা পার্টিসিপেট করছেন, কারণ কিছু তথ্য তো গরমিল হতেই পারে। আচ্ছা ভাই, একটা টপিকের নাম, সরি, অপারেশনের নাম বলেছেন অ্যাবসলিউট। ওকে, ওকে। ভেনেজুয়েলা সংকট শেষ, এবার আমার হালকা অ্যাডভার্টাইজমেন্ট এখানে ছিল। অ্যাডভার্টাইজমেন্টের পরে আমরা এবার চলে আসি ইরানের সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনটা শুরু হয় 28 ডিসেম্বর 2025-এ, এবং আন্দোলনের মূল কারণ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। অ্যাকচুয়ালি ইরান যুদ্ধ করতে করতে গিয়ে যেটা অবস্থা হয়েছে, নিজের দেশে ওদের ইনফ্লেশন অনেক হাই হয়ে গেছে, এবং ইরানের মানুষজন বলা শুরু করেছে যে অন্য কোনো দেশ না, ইরান মানে ইরানের জন্য বাঁচবে, এরকম আর কি। তো এই হচ্ছে সরকার আন্দোলন। এখানে অনেক মানুষ মারা গেছে, মনে হয় হাজার, কত কত জানি হাজার মানুষ মারা গেছে। আমি এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, 15,000-এর আশপাশে মনে হয় দেখলাম পেপারে। এগুলো যেটা এমসিকিউতে আসে না, ওই তথ্যগুলো আমি ফোকাস দিই নাই। এরপর চলে আসি, আমরা জানি সম্প্রতি নেপালে একটা আন্দোলন হয়েছে, জেড আন্দোলন আমরা বলতে পারি, এবং আন্দোলনের ব্যাপ্তিটা ছিল 8 থেকে 13 সেপ্টেম্বর 2025-এর। আন্দোলনের যদি প্রত্যেকটা আন্দোলনের একটা পিক পয়েন্ট থাকে, বা একটা আন্দোলনের ট্রিগার হওয়ার মতো ইস্যু থাকে, এখানে ইস্যুটা ছিল 26টা সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ করে দেওয়া নেপালে। তবে এই বন্ধ করে দেওয়ার আগে নিশ্চয়ই নেপোকিট টাইপের একটা ঘটনা ঘটেছিল, আমরা জানি। নেপালে যারা নেপোকিট মানে রাজনৈতিক ব্যক্তি বর্গের যে সন্তান, তাদের বিলাসবহুল জীবন, আবার সাধারণ তরুণদের কর্মসংস্থান নাই, সবকিছু মিলিয়ে এই আন্দোলনের সূত্রপাত। এখানে একটা ভাইরাল হ্যাশট্যাগ ছিল নেপোকিট, এটা আসতে পারে। এখানে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুরুতেই দেওয়া হয়েছে, এই জন্য এগুলো কোনোটাই কোনো তথ্য বাদ দিবেন না। এরপরে এই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পদত্যাগ করতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছে সুশীলা কার্কি, এবং সে কিন্তু আবার নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা দুইটা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম জানলাম। এরপরে চলে আসি থাইল্যান্ড কম্বোডিয়া ইস্যুতে। থাইল্যান্ড কম্বোডিয়ার ইস্যুর যে কোশ্চিনটা বরাবর বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তাদের বিরোধ কি নিয়ে। তাদের বিরোধ হচ্ছে একটা মন্দির, যেটার নাম হচ্ছে প্রিয়া বিহার মন্দির। এই মন্দির এবং আশপাশে যে এরিয়া, এটার সার্বভৌমত্ব দাবি নিয়ে দুই দেশই দাবি করে এই অঞ্চলটা তাদের। বাট অ্যাকচুয়ালি আইসিজে এটা কম্বোডিয়ার বলে রায় দিয়ে রেখেছে। তারপরেও দুই দেশের মধ্যে এটা নিয়ে গন্ডগোল আছে, এবং রিসেন্টলি ল্যান্ডমাইন পোতা নিয়ে গন্ডগোল সূত্রপাত হয়, অর্থাৎ যেটা জুলাই মাসে আপনারা যে যুদ্ধটা দেখেছেন। এবারেও তাদের আরেকটা বিরোধপূর্ণ অঞ্চল আছে, যেটা আসার মতো পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। এমারেল ট্রায়াঙ্গেল কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল, এটা আসতে পারে। আচ্ছা, ফাইনালি তাদের কিন্তু যুদ্ধবিরতি হয়ে গেছে 28 জুলাই 2025, এবং মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের নাম বাদেও এই নামটা আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ মালয়েশিয়ার নামটা আসার সম্ভাবনা বেশি।
ডেলসি রদ্রিগেজ, রাইট। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আমি নামটা ওই মুহূর্তে মনে আসছিল না, এর যদি আমার এই নোটের মধ্যে আপনারা এটা পাবেন। এরপরে চলে আসি ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধ রিলেটেড গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে দেওয়া আছে। যদি 13 জুনে আসেন, ইসরায়েল প্রথমে ইরানে হামলা করে, এখানে অপারেশনগুলোর নাম দেওয়া আছে রাইজিং লায়ন আর ট্রু প্রমিস 3। এবার যদি 22 জুন চলে আসেন, 22 জুন আমরা জানি এখানে যুক্তরাষ্ট্র ইরানের 4টা জায়গায় হামলা করে, বিমান হামলা করে। তো এখানে স্থানগুলোর নামগুলো একটু আইডিয়া নেবেন, অপারেশনের নাম এখন আসতে পারে, এটা আসার সম্ভাবনা বেশি। এখানে যদি আসে আমার মনে হয় মিড নাইট হ্যামার আসতে পারে, এখানে কোন বোমা ব্যবহার করা হয়েছে সেটা আসতে পারে। জিবিইউ 57টা ইদানিং পরীক্ষায় আসতে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায়। আর যে বিমানটা ব্যবহার করা হয়েছিল বি টু স্টেলথ ধরনের বিমান, স্টেলথ মানে যে বিমানটা রাডার ফাঁকি দিতে পারে, এই তথ্যগুলো আসার সম্ভাবনা বেশি। এরপরে 23 জুন চলে আসেন, আমরা জানি এখানে একটা কাইন্ড অফ ফেক অ্যাটাক, যেখানে যুক্তরাষ্ট্র আগে থেকে জানতো যে অ্যাটাক হবে, তারা তাদের যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে হচ্ছে বা যা 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 সরানো দরকার সেগুলো তারা কিন্তু সরাই নাই। ইরান মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঘাঁটিতে আক্রমণ করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সবথেকে বড় মধ্যপ্রাচ্যের সবথেকে বড় ঘাঁটি কাতারে আল উদেইদে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে তার মধ্যে বৃহত্তম। তো প্রশ্ন কিন্তু এটাও হতে পারে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ঘাঁটি কোন দেশে অবস্থিত বা নাম কি? কাতারে আল উদেইদ। এরপরে ফাইনালি পরের দিন, অর্থাৎ যেহেতু আক্রমণ করেই দিল, যুক্তরাষ্ট্রের মাথা ঠান্ডা এখন। ট্রাম্প কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা গরম হয়, মাথা ঠান্ডা হলে আবার হচ্ছে একটু চুক্তি টুক্তি করে। তো চুক্তি শেষ, চুক্তি করতে হবে এবার 12 দিনের, এই যুদ্ধটা 12 দিনের, এই প্রশ্নটাও হইতে পারে। আর মধ্যস্থতাকারী দেশ উপরে দেখেন একটা মালয়েশিয়ার নাম পড়েছিলেন, যুক্তরাষ্ট্রের নাম কিন্তু প্রত্যেকটা জায়গায়, কিন্তু যুক্তরাষ্ট্রের নাম যদি না থাকে সেক্ষেত্রে এই নামগুলো আসার সম্ভাবনা আমার মনে হয় বেশি, কারণ যুক্তরাষ্ট্র আসলে সবাই কম বেশি পারবে। এরপরে ভারত পাকিস্তান যুদ্ধ, আমি বলি কি এটা একটু একটু কম্পারেটিভলি এখন লেস ইম্পর্টেন্ট, বাট আপনারা কিন্তু দেখেন আমি কিন্তু এই জন্য শুরুতে দিয়েছি, কোন যুদ্ধ আসবে বলা যায় না। তো এই যুদ্ধের প্রেক্ষাপট আমরা জানি 22 এপ্রিল। 22 এপ্রিল কি দিবস আপনারা একটু কমেন্ট করে জানাইতে পারেন, দেখি কার কার মনে আছে 22 এপ্রিল কি দিবস। তো 22 এপ্রিল আমরা জানি যে ভারতের, যেটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পেহেলগামে, কাশ্মীরের ওই পেহেলগামে জঙ্গি হামলা হয়, যেখানে 26 জন ভারতীয় নিহত হয়। এটা নিয়ে যুদ্ধের সূত্রপাত। এখন হামলা করেছে হচ্ছে TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এবং এটা লস্করি তাইয়েবার একটা শাখা। প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের মধ্যকার একমাত্র স্থল সীমান্ত আটারি ওয়াঘা। এটা এইভাবে প্রশ্ন হতে পারে যে ভারত পাকিস্তানের মধ্যকার একমাত্র স্থল সীমান্ত কোনটা, মানে ধরেন বিভিন্ন ইস্যুতে কিন্তু টপিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর্থ ডে, ধরিত্রী দিবস, রাইট। তাহলে আটারি ওয়াঘাটা বন্ধ করে দেয়। আমাদের ভারতের প্রতিক্রিয়া কি এটা গুরুত্বপূর্ণ বিষয় না, আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আটারি ওয়াঘাটাকে চিনতে পারা, পেহেলগামটাকে চিনতে পারা। এরপরে পরের দিন আসেন, এই দিন হচ্ছে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। সিন্ধু পানি চুক্তি, এটাকে আপনারা ইন্দাস জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি নামে অপশনে পাইতে পারেন। এই চুক্তিটা হয়েছিল 1960 সালের 19 সেপ্টেম্বর। এই তারিখটা মনে হয় কোনো না কোনো পরীক্ষায় রিসেন্টলি আসছে, কারণ এত কোশ্চেন্স গুলো দেখেছি যে আমার এখন এটাই রিকল হচ্ছে না কোনটা কোথায় লিখে আসলাম। এনিওয়ে, তো ভারত একটা চুক্তি বাতিল করেছে, পাকিস্তানকে একটা চুক্তি বাতিল করা উচিত, সেটা হচ্ছে সিমলা চুক্তি। যে চুক্তিটা বাংলাদেশ ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল, সরি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। ও 47তমতেই তাহলে আসছিল, রাইট। এখন এই সিমলা চুক্তিটা অ্যাকচুয়ালি হয়েছিল 2 জুলাই 1972। এগুলো প্রত্যেকটাই রেলেভেন্ট, প্রত্যেকটাই আসতে পারে। বিসিএস আবার এমন ধরনের সাম্প্রতিক দেয় যেগুলো আপনি হয়তো ভাববেন যে এগুলো লাস্ট 2 মাসের মধ্যে না, এগুলো কিন্তু বিসিএস দিবে না, এরকম আপনি ভাবলে ভুল ভাববেন। 2025-এ ঘটা যে কোনো তারিখ আসতে পারে, 2025-এ ঘটা। এবং আমি খুব সিলেক্টেড তারিখগুলোই নিয়ে আসছি এখানে। আপনাদের যদি কোনো তারিখ দেখার পরে কনফিউশন মনে হয় তাহলে সেটা অবশ্যই জানাবেন। এরপরে ফাইনালি 7 মে অপারেশন সিঁদুর, যেখানে ভারত পাকিস্তানে হামলা করে, এবং হামলা করে আমরা জানি যে ভারত এখানে কি করে, ভদ্র ভাষায় হচ্ছে হোয়াইট ওয়াশ হয়, উল্টা হোয়াইট ওয়াশ হয়। ভারত কি কি যুদ্ধ বিমান বা হাবিজাবি ব্যবহার করে, এগুলো এখন লেস ইম্পর্টেন্ট, এগুলো লেস ইম্পর্টেন্ট, আপনি এই সিঁদুরের নামটা মনে রাখেন। আর এইখানে রাফালের নামটা শুধু মনে রাখবেন, কারণ ভারত এই রাফালটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল, বাট এই যুদ্ধে রাফাল হচ্ছে অক্কা পেয়েছে, অর্থাৎ ভূপতিত হয়েছে। এই রাফালটা কিন্তু যুদ্ধ বিমান তৈরি করে ফ্রান্স। এই তথ্য, এই কনটেক্সট আপনি মনে রাখবেন, আর কিছু দরকার নাই। এবং ফাইনালি 10 মে অপারেশন বুনি বুনি বুন বুনি ইয়ানুম মারসুস, এখানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা আক্রমণ। প্রশ্ন হইতে পারে যে পাকিস্তানের আক্রমণ কোনটা, ভারতের আক্রমণ কোনটা, এই টাইপের প্রশ্ন হইতে পারে। ফোকাস দেন আমি কোন কোন জায়গায় বলছি, এই জায়গাগুলো আপনাদের পড়তে সহজ হবে। এরপরে চলে আসেন 26-এর বিশ্বকাপে। যেহেতু আসন্ন বিশ্বকাপ, তাহলে এই বিশ্বকাপ সম্পর্কে একটু ভালো মতো জানা দরকার। যেমন আমার মনে হয় আসন্ন যে কোশ্চিনটা, সেটা বিসিএস হোক বা সামনে আপনাদের দেওয়া যে কোনো পরীক্ষা হোক, সেই কোশ্চিনটা হইতে পারে এই আসরটা শুরু হবে কত তারিখ থেকে, 11 জুন। আবার অনেক সময় টাইম রেঞ্জ আকারও আসতে পারে, তবে এটার উপর গুরুত্ব একটু বেশি দিবেন। আয়োজক দেশ কয়টা, এই প্রশ্ন হইতে পারে, আমি হয়তো মেনশন করি নাই, বাট আয়োজক দেশ হচ্ছে 3টা, আয়োজক দেশ হচ্ছে 3টা, এরকম প্রশ্ন হইতে পারে। তো কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, এরা এটা তারা একত্রে এই বিশ্বকাপটা আয়োজন করবে। টোটাল ভেন্যু 16টা, এগুলো লেস ইম্পর্টেন্ট, ম্যাচ 104টা লেস ইম্পর্টেন্ট, গ্রুপ 12টা লেস ইম্পর্টেন্ট। যেটা আসতে পারে সেটা হচ্ছে বলের নাম ট্রায়োন্ডা, আর যেটা আসতে পারে মাস্কট। তো মাস্কট হচ্ছে 3টা দেশের ইগল। আচ্ছা, এখানে একটা কমা হইতো, ইগলের পরে মনা, এটা একটা কমা হইতো। ম্যাপল দ্য মুস, অর্থাৎ কানাডার ম্যাপল পাতা। ক্লাচ দ্য বার্ড ইগল, অর্থাৎ এটা যুক্তরাষ্ট্র মেবি এটা রিসেন্টলি তাদের জাতীয় পাখি ঘোষণা করেছে, যদি ভুল না হয় বার্ড ইগল হবে, বার্ড হয়েছে বার্ড হবে। আর জয়দা জাগুয়ার, এটা তাইলে হবে হচ্ছে মেক্সিকোর। তো 3টা দেশকে প্রাধান্য দিয়ে 3টা মাস্কট ক্রিয়েট করা হয়েছে। মাস্কট একটা বিশ্বকাপকে রিপ্রেজেন্ট করে, মনে রাখার জন্য কিংবা একটু হাইলাইট করার জন্য। এরপরে চলে আসি, আমরা জানি যে আমাদের সামনে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, এবং এখানে একটা গণভোট হবে, যেখানে 2টা আলাদা আলাদা কোশ্চিন থাকবে। এনিওয়ে, এই গণভোট যেহেতু হবে সামনে,
তাহলে আগের গণভোটগুলো এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, বুঝছেন? গত কয়েক বিসিএস এ আসুক বা না আসুক, সামনে যেহেতু গণভোট হবে তাহলে ইস্যুটাই এখন গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এই পর্যন্ত বাংলাদেশের গণভোট হচ্ছে 3বার, খুবই গুরুত্বপূর্ণ। 77, 85, 91। এটা প্রশ্ন তারিখ সহ আসার কথা না। যদি কোনোটা তারিখ সহ আসে ভাই সেটা প্রথমটা থেকে আসতে পারে, কারণ যে কোনো কিছু প্রথম ইম্পর্টেন্ট। তো প্রথম আপনার আরেকটা বিষয় জানা লাগবে খুব ঠান্ডা মাথায়, বিষয়বস্তু কি। প্রথমটার বিষয়বস্তু ছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কি নাই। দ্বিতীয়টাতে চলে আসেন এবার এরশাদ, তার শপথে বহাল থাকার বিষয়ে সে জনগণের মতামত যাচাই করতে চেয়েছে। 3 নম্বরটা হচ্ছে এখানে সংবিধান সংবিধান সংশোধনী করা হয়েছে এবং সেটা জনগণের এই বিষয়ে মতামত কি সেটা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। তাহলে 3টা গেল। আর 4 নম্বরটা আমরা জানি এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার আর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। এটা অনুষ্ঠিত হবে, এই তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনাকে হয়তো নির্বাচন কবে প্রশ্নটা যদি নাও করে, প্রশ্ন করতে পারে চতুর্থ গণভোট কবে অনুষ্ঠিত হবে। যারা একটু পিছায় আছেন, হয়তো তথ্য আপডেট নাই, তারা ভুল করতে পারেন। এরপরে চলে আসেন নির্বাচন। আমরা নির্বাচনের মধ্যে এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টার গুলো আমরা ভালোভাবে দেখছি না, কারণ যদি আসে ইনশাল্লাহ সাম্প্রতিক থেকে আসবে। নির্বাচনে যদি আসেন, নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে আইন সেটাকে আমরা আরপিও বলি, গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও ফুল মিনিংটা দেখেন, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখন এই জিনিসটা এ পর্যন্ত 19 বার সংশোধন হয়েছে, এই তথ্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন। আর প্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ যেটা 2025 পর্যন্ত, 2025 এটা জারি হয়েছে 8 ডিসেম্বর 2025। এই তারিখটা নিচেও পাবেন, এটা গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি আমরা জানি প্রবাসীদের ভোট দেওয়ার জন্য একটা অ্যাপ ক্রিয়েট করা হয়েছিল। ভোট মানে অ্যাপে ঢুকে যে ভোট দিবে এরকম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেজিস্ট্রেশন করবে এখানে, পোস্টাল ভোট বিডি। এই হচ্ছে আমাদের নির্বাচন সংক্রান্ত যে তথ্যগুলো না জানলে নয়। এবং এবার চলে আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত 4টা তথ্য আমার মনে হয়েছে যেগুলো আসলেও আসতে পারে, আসলে আইসিটিতে আসার সম্ভাবনা বেশি। আমি আরেকটু বলি, এটা একটু আইসিটি রিলেটেড টপিক। এখন দেখেন সম্প্রতি একটা দেশ এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে, চিন্তা করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক মন্ত্রী নিয়োগ দিয়েছে। আমি এখন বিসিএস এর প্রিপারেশনে বসে আছি, আর আলবেনিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রী নিয়োগ দিয়ে বসে আছে, আল্লাহ জানে বেতন কত দিবে। এরপরে চলে আসেন, এরকম আরো কিছু তথ্য পাবেন, বাট যেগুলো কোর মানে মেইন বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, আমি সেই 4টা তথ্য এখানে দিয়েছি। বিশ্বের প্রথম এআই ভিত্তিক এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন। এটা হাসপাতাল, ক্লিনিক না, ক্লিনিক আরো কোনো একটা দেশ চালু করেছে, ঠিক মনে নাই আমার, বাট ক্লিনিক আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে। হাসপাতাল বা চীন চীন হিসেবে আসার সম্ভাবনা বেশি। বাংলাদেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম ছিল অপরাজিতা। আর বিশ্বের প্রথম এআই শিশু হচ্ছে টং টং, ঘন্টা বাজে টং টং। বিশ্বের প্রথম এআই শিশু, চিন্তা করেন, এআই মন্ত্রী, এআই শিশু, একটা এআই বিসিএস হইলে মন্দ হইতো না। এরপর চলে আসেন জুলাই গণহত্যা এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, দুইটা কিন্তু কানেক্টেড। যেহেতু কানেক্টেড এই জন্য যে জুলাই গণহত্যার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। জুলাই গণহত্যা সম্পর্কে আমার মনে হয় যে আমি যদি পড়াই হয়তো বা কোনো দরকার নেই, গুরুত্বপূর্ণ তথ্য একটু তারপরে বলতেই হয়। প্রথম কথা হইলো যে তদন্ত কার্যক্রম কারা করেছে এটা এখনো গুরুত্বপূর্ণ আসার মতো। আর জুলাই অভ্যুত্থানকে আমাদের ডক্টর ইউনূস এটার নাম করেছেন মনসুন অভ্যুত্থান, এটা আসতে পারে এখনো। এই যে তারিখগুলো আছে এগুলো আপনার নিজ দায়িত্বে একবার রিডিং দিয়েন। এগুলো এখন আস্তে আস্তে তার গতি প্রকৃতি হারাচ্ছে, অর্থাৎ যেহেতু একটু পুরাতন হয়ে গেছে, সম্ভাবনা কম। এর মধ্যে একটা তথ্য, বাংলাদেশ 76তম দেশ হিসেবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে। বাকি তথ্যগুলো আপনাদের আই হোপ মনে থাকার কথা, মানে কি কি ঘটনা ঘটেছে আপনারা সবাই সাক্ষী, আমিও সাক্ষী। তো এটা একবার নিজ দায়িত্বে দেখবেন। এখন এই যে নিচে কিছু তথ্য আছে, আমি খেয়াল করে দেখলাম যে জেনারেশন নিয়ে ভালোই কোশ্চিন আসছে, বিশেষ করে জেনারেশন জেডটাই বেশি আসছে। তো এরপরে কিন্তু আলফা দিয়ে শুরু হবে, এটাও দেখেন। আর 2টা ব্যক্তির নাম আমি পাইলাম যারা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জুলাই অভ্যুত্থানে প্রথম নারী শহীদ আর সর্বকনিষ্ঠ শহীদ। আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আমাদের এরকম কিছু তথ্য পড়তে হইতো, এরকম এই 2টা নাম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর দেশের প্রথম শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ বলে নারায়ণগঞ্জ জেলার নামটা মনে রাখবেন। আচ্ছা, গত বিসিএস এ মনে হয় প্রশ্ন আসছিল নতুন বাংলাদেশ দিবস কবে, যদিও এটা আমার সরাসরি নোটে ছিল না, বাট জুলাই গণঅভ্যুত্থান দিবসটাই হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। 2টা আসলে সিমিলার, এটা সবার পারা উচিত ছিল, তারপরে হয়তো কেউ ভুল করতে পারে। এর বাইরে এখান থেকে যেগুলো আছে আমি বলবো যে দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা 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 সবারই পারার কথা। তো আমি এখানে জাস্ট গুরুত্বপূর্ণ গুলো দাগাই দিলাম। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে একবার আছে সেটা হচ্ছে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর তার আগে আগের যে সংসদ সেটা কিন্তু বিলুপ্ত হয় হচ্ছে 6 আগস্ট। এটা হালকা করে দেখলেন। এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য 21 জন। কিছুদিন আগেও কিন্তু এটা 23 ছিল, এখন কিন্তু সেটা 21, কারণ 2 জন অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছে। আপনারা কমেন্টে নাম লিখতে পারেন। এখন আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় বাসভবন যমুনা, এখানে নারী উপদেষ্টা 4 জন, হয়তো আসার সম্ভাবনা কম। আপনারা এখানে খেয়াল করেন আমি কিন্তু সকল উপদেষ্টার নাম দেই নাই, আমরা কিন্তু এখানে সকল উপদেষ্টার নাম দেই নাই। আসিফ অনেক আগে, নাহিদ তারপরে, সরি নাহিদ সবার আগে, উল্টা বলেছি, নাহিদ সবার আগে, এরপরে আসিফ, এবং সম্প্রতি মেবি ওই যে উনার নাম যেন কি আরেকজন, হালকা একটু দাঁড়িয়ে আছে, মাহফুজ, রাইট। আমার মাঝে মাঝে বুঝছেন নাম মনে পড়ে না, এটা কি দোষ আমি জানি না, চোখের সামনে ভাসে কিন্তু রিকল করতে পারি না। দেখেন আমি কিন্তু সকল উপদেষ্টার নাম এখানে দিই নাই, যেই উপদেষ্টাগুলো একটু বেশি আলোচিত সেই নামগুলো দেওয়া আছে। একটু হালকা বলি, আদিলুর রহমান খান উনি শিল্পের জন্য আসতে পারেন। সুপ্রদীপ চাকমা উনি যেহেতু উপজাতি সুতরাং উনি আসতে পারেন। নূরজাহান বেগম স্বাস্থ্য হিসেবে আসতে পারেন।
রিজওয়ানা হাসান উনি পরিবেশের জন্য আসতে পারেন, তৌহিদ হোসেন পররাষ্ট্র হিসেবে আসতে পারেন, ডক্টর আসিফ নজরুল উনি হট টপিক ভাই, উনি যে কোনো ভাবে আসতে পারেন। আর কেউ কি রিজাইন দিয়েছে? আচ্ছা, আপনার এই তথ্যটা আমি নিলাম, আমার জানা মতে 21, তারপর আপনি যেহেতু 20-এর কথা বলেছেন আমি ক্রস চেক করবো, আমি নোট নিলাম এটা। থ্যাংক ইউ। যদি আপডেট হয় এটা আমি আপডেটে জানাবো। এরপরে চলে আসেন সালেউদ্দিন আহমেদ, উনি অর্থের জন্য আসতে পারেন, আর ডক্টর ইউনূস পুরাটাই পড়বেন। তাহলে এই নামগুলোর বাইরে বাকিগুলো তেমন আসার সম্ভাবনা নাই, এমনকি টপিকটাও লেস ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে এখন। ফাইনালি চলে আসেন সাম্প্রতিক তারিখ তত্ত্ব। এই তথ্যটা নিয়ে আসলে একটু অনেক মতভেদ আছে, 24 ডিসেম্বর 2024 নাকি জানুয়ারির মেবি 2 তারিখ নিয়ে। তো আমার কাছে যেটা ফাইনালি যেটা দেখলাম আপডেট, যে 24 ডিসেম্বর 2024 হওয়ার কথা। এখানে এখানে আর দুইটা জিনিস দেখবেন, এটা নিয়েও কিছু ওই যে যে গ্যাজেটটা হয়েছিল, গ্যাজেটে কিন্তু প্রথমবার ভুল করেছিল, পরে আবার কারেকশন করে। তো ফাইনালি যেটা দেখেন, বাংলাদেশে তাকে আনা হয় কবে এবং তাকে আমাদের জাতীয় কবিকে কবে মর্যাদা প্রদান করা হয়, এটা আসলে বাংলা লিটারেচারে আসতে পারে। এরপরে চলে আসেন 2025 সাল দিয়ে শুরু করি, জানুয়ারি মাস। জানুয়ারি মাসে দেখেন আমি শুরু করেছিলাম লাল করে দাগানো, শেষ করতে পারি নাই। গুরুত্বপূর্ণ গুলো মনে হইলো যে অ্যাকচুয়ালি বেশি গুরুত্বপূর্ণ গুলো আমি লাল করে হাইলাইট করি, শেষ করতে পারি নাই, এখন ক্লাসেই করবো সেটা। 16 জানুয়ারি 2025, এই তারিখটা গুরুত্বপূর্ণ, কারণ এই তারিখে ইউক্রেন এবং যুক্তরাজ্য একটা ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে 100 বছরের জন্য। প্রশ্ন হইতে পারে 100 বছরের জন্য এখানে তারিখটা হইতে পারে, আর ইউক্রেন যুক্তরাজ্য তো আপনাকে জানতেই হবে, আদারওয়াইজ আপনার এই তথ্য জানার কোনো মানে হয় না। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রেরও রিসেন্ট চুক্তি হয়েছে। ফেব্রুয়ারি মাসে আসেন, এখানে একটা তারিখে মনে রাখবেন, খেয়াল করেন আমি কিন্তু মাস ওয়াইজও ডিভিশন করে দিয়েছি। তো ফেব্রুয়ারিতে একটা তারিখ মনে রাখবেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের তারিখটা, এবং এই কমিশন প্রধান হচ্ছে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি আমাদের সংবিধান সংস্কার কমিটিরও প্রধান। এরপরে এপ্রিলের 8 তারিখে চলে আসেন, এই 8 তারিখে একটা গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের জন্য, ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে রেখেছিল সেটা বন্ধ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তো প্রসঙ্গত উল্লেখ্য যে এই সুবিধাটা তারা কবে দিয়েছিল, 2020 সালে দিয়েছিল। প্রত্যেকটা জিনিসই কম বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট গুলোতে একটু স্টার মারা দরকার, এই যে স্টার দিয়েছি উপরে। এরপরে দেখেন বাংলাদেশ 54তম দেশ হিসেবে আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে, এটা গুরুত্বপূর্ণ, এখানে তো লাল করা আছে। আর্টেমিস অ্যাকর্ডসটা হচ্ছে মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহার সংক্রান্ত, এটা আসতে পারে। আর্টেমিস অ্যাকর্ডস কি নিয়ে, বিষয়টা কি? তারপরে চলে আসেন 23 এপ্রিল, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এটা তারিখটা আমি বলবো লেস ইম্পর্টেন্ট, প্রশ্নটা হইতে পারে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে, কোন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা প্রশ্ন হইতে পারে। প্রশ্নটা সহজ, বাট তারপরে অনেকে ভুল করবেন। এরপর চলে আসেন 30 এপ্রিল, এই তারিখটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। 30 এপ্রিল 2025, যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে, মানে ইউক্রেনের সাথে আর কি, বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে। বিরল খনিজ, আগের দিন ক্লাসে আপনাদেরকে বলছিলাম, ল্যান্থানাইট সিরিজ আর 2টা মৌল, টোটাল 17টা মৌল। এদের যে খনিজগুলো সেগুলো বিরল খনিজ, যেগুলো বর্তমান টেকনোলজি তে বিভিন্ন ভাবে কাজে লাগে। অর্থাৎ এরা যে ইলেকট্রিক গাড়িগুলো তৈরি করছে, বিভিন্ন নতুন নতুন গ্যাজেটস তৈরি করছে, এগুলোর জন্য বিরল খনিজ খুবই খুবই বেশি কাজে। এই বিরল খনিজটা ইউক্রেনে আছে, এবং প্রায় 90% বিরল খনিজ, হ্যাঁ ওইটা হচ্ছে চায়নার হাতে, যেটা তো আসলে যুক্তরাষ্ট্র এত সহজে নিতে পারবে না। ওখানেও চুক্তি আছে, কিন্তু তারপরে ইউক্রেনেরটা তো অস্ত্রের বিনিময়ে বিনিময়যোগ্য আর কি। এরপর চলে আসেন 20 মে 2025, বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে, অতএব এই তারিখটা দেখা উচিত। তো বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ, আর আমাদের এই দক্ষিণ এশিয়ায় প্রথম হচ্ছে মালদ্বীপ, এটা মাথায় রেখে। এরপরে একটা তারিখ দেখেন হালকা করে দিয়েছে, কারণ তারিখটা ইম্পর্টেন্টই না। মূল বিষয় হচ্ছে 2025 সালে বাংলাদেশ কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু করে, দেশটা হচ্ছে নেপাল। তারপরে চলে আসেন বাংলাদেশ কততম দেশ হিসেবে জাতিসংঘের ওয়াটার কনভেনশনে স্বাক্ষর করে, 56তম। কিন্তু দক্ষিণ এশিয়ায় বললে আবার প্রথম, এটা আসবে না, আসলে 56তে আসবে, আসলে 56 আসবে। এরপরে চলে আসেন হচ্ছে 2 জুলাই এই তারিখটা আমি খুবই গুরুত্ব সহকারে পড়তে বলবো। 2 জুলাই 2025, ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করে। আচ্ছা আপু স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি অন্যরা একটু কমেন্টে জানান স্ক্রিনে কি অবস্থা যাচ্ছে, তাহলে আপুর সাইডে আছে ইন্টারনেট প্রবলেম। এরপরে চলে আসেন 14 জুলাই, বাংলাদেশ জনসংখ্যা নীতি 2025 প্রকাশিত হয়। এই তারিখটা আমি ইম্পর্টেন্ট বলবো, কারণ জনসংখ্যা নীতি প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা প্রশ্ন হতে পারে। মূল লক্ষ্য 6টা, এটা একটু দেখলেন। তারপরে চলে আসেন 18 জুলাই, এখানে দেশে আনুষ্ঠানিকভাবে এবার যাত্রা শুরু, অর্থাৎ এবার বাণিজ্যিক পর্যায়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হয়। এবং একই দিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে কিন্তু জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন কার্যক্রম শুরু করে। সো এই 18 জুলাই দুইটা ঘটনা ভালোভাবে দেখেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা বুথে প্রচুর তারিখ আছে, আমি কিন্তু তারিখগুলো অনেক কমায় নিয়ে আসছি। অবশ্যই এটা রিস্ক নেওয়া, আমার ধারণা যে খুব বেশি রিস্কও না, এখান থেকে যা কমন পড়ার পড়বে, কিন্তু তারপরেও আপনাদের কারো হাতে যদি অনেক বেশি সময় থাকে আপনারা অন্য সোর্স পড়তে পারেন, আমি কাউকে না করব না, কিন্তু আমার ধারণা এখান থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এরপরে আগস্ট মাসের 5 আগস্ট চলে আসেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। 5 আগস্ট তারিখটা একটু খেয়াল করেন, ভুল হওয়ার কথা না, ধারা হচ্ছে 28। এবার 8 আগস্টে চলে আসেন, আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ তারিখ, আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি স্বাক্ষর করে। এরপরে 31 আগস্ট 2025 চলে আসেন, বাংলাদেশ এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে 50 বছর হয়। কোনো চুক্তি যখন 100 বছর হয়, 50 বছর হয়, তখন চুক্তিগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়।
এরপরে চলে আসেন 1 সেপ্টেম্বর 2025, যেদিন বাংলাদেশ 5G নেটওয়ার্কে প্রবেশ করে, অর্থাৎ 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হয়। এটা ঢাকা, চট্টগ্রাম, সিলেটের 7টা স্থানে বাণিজ্যিকভাবে চালু হয়। 1 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে চালু হয়। তারপরে চলে আসেন 12 সেপ্টেম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা। প্রসঙ্গটা মনে রাখতে হবে। প্রশ্নটা এভাবে হইতে পারে, সাধারণ পরিষদে পাশ হওয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব কোন ঘোষণার মাধ্যমে? এখন আপনাকে অপশনে ওয়াশিংটন ঘোষণা, নিউ ইয়র্ক ঘোষণা, গাজা ঘোষণা, ফিলিস্তিন ঘোষণা কিংবা ইসরায়েল ঘোষণা, অনেক অপশন দিতে পারে। বি কেয়ারফুল। প্রশ্নটা হইতে পারে নিউ ইয়র্ক ঘোষণার উপরে। তারিখটা আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারিখটা আমি একটা টান দিয়ে কেটে রাখলাম, আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হয়। এরপর অক্টোবর মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 9 অক্টোবরে গাজা শান্তি পরিকল্পনা স্বাক্ষরিত হয়। এখানে প্রশ্ন তারিখ থেকে আসতে পারে ভাই, এই তারিখটা আসতে পারে। গাজা শান্তি পরিকল্পনার এই স্থান যেখানে স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে মিশরে। পক্ষদ্বয় অবশ্যই ইসরায়েল এবং হামাস। 13 অক্টোবরে আসেন গাজা শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওই মিশরেই। তাহলে এই দুইটা তারিখ দেখতে পারেন। উপরে তারিখটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, নিচেটা একটু কম গুরুত্বপূর্ণ। 17 অক্টোবরে চলে আসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়। জুলাই জাতীয় সনদ 2025-এ। এখানে 24টা রাজনৈতিক দল এবং বিভিন্ন জোটের স্বাক্ষর। যেটা প্রশ্ন আসতে পারে, টোটাল অধ্যায় হলো 6টা। আরো বেশি যেটা আসতে পারে ধারা 84, এটা বেশি আসার সম্ভাবনা বেশি। এরপরে তারিখটা আমি বলবো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই তারিখটা ইম্পর্টেন্ট, এই তারিখটা ইম্পর্টেন্ট। 29 অক্টোবরের মূল তথ্যটা হচ্ছে হালদা নদী মৎস্য হেরিটেজ। এটা কতটুক জায়গা নিয়ে? এই প্রশ্নটা ভাই আপনি কৃষির মধ্যে পাইতে পারেন। কৃষি রিলেটেড যে আমাদের চ্যাপ্টার, ওইখানে যদি কোনো প্রশ্ন হয় সাম্প্রতিক, এই তথ্যটা আসতে পারে। 23,422, এবং এটা সরাসরি এরকম অ্যাকুরেট না দিয়ে 23,500 এরকম কিছু দিতে পারে। বি কেয়ারফুল। আচ্ছা, এখন যেহেতু আমরা হালদা নদী নিয়ে পড়ছি, হালদা নদীর কিন্তু উৎস খাগড়াছড়ির রামগড় পাহাড়, এবং আমরা জানি এটা আমাদের দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে হালদা নদীটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদ নদীতে আসতে পারে, রাইট, নদ নদীতেও আসতে পারে হালদা নদী। এবং এখানে যেটা বললেন যে ঘোষিত হয়, আমরা জানি যে ঘোষিত হইলেই হবে না। আমাদের পে স্কেলও ঘোষণা হয়েছে, কিন্তু ঘোষণা হইলে কিন্তু সেটা বাস্তবায়ন আলাদা জিনিস, এটার জন্য গ্যাজেট হইতে হবে। তো প্রজ্ঞাপন প্রকাশটা হয়েছে কিন্তু 5 নভেম্বর। আমার কাছে মনে হয় দুইটা তারিখেরই খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। আরেকটা যেটা হতে পারে, যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। যদি এই প্রশ্নটা হয় সেটা খুবই সহজ প্রশ্ন দিবে, আর কিছু সহজ প্রশ্ন তো অবশ্যই থাকবে। এরপরে নভেম্বরের 6 তারিখে চলে আসেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুম করার সর্বোচ্চ শাস্তি কি? যে ধরেন পড়েছেন সে মৃত্যুদণ্ডটা এমনিই পারবেন, আর যে পড়েন নাই তাকে যদি আমি অপশনে 14 বছর দেই, যে 14 বছর সশ্রম কারাদণ্ড, তিনি ভুল করেও আসতে পারেন, কনফিউজ হবেন অ্যাটলিস্ট, যাহারে কোনটারে এই দুটার মধ্যে। আচ্ছা, এরপরে চলে আসেন, এই তারিখটাতে আমি টিক মেরেছিলাম, বাট তারিখটা লেস ইম্পর্টেন্ট। এই তারিখটা ইম্পর্টেন্ট। 10 নভেম্বর 2025-এ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্ণ হয়েছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখে চলে আসি, এই তারিখটা গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু সবই পড়বেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ গুলো নিয়ে কথা বলছি, বারবার বলে দিচ্ছি। এটা 17 নভেম্বর 2025। এখানে হচ্ছে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় প্রকাশ করে। সো এই এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই তারিখটাই গুরুত্বপূর্ণ। তথ্য আপনাকে এটাই তুলে দিবে, তুলে দেওয়ার পরে তারিখটা জানতে চাইবে। 20 নভেম্বর 2025-এ চলে আসেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য আপিল বিভাগ রায় দেয়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কথা পড়ছেন, তাহলে অবশ্যই কত সালে এটা প্রথম চালু হয়, কত সালে বাতিল হয়, এই দুইটা সালও গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসেন, গণভোট অধ্যাদেশ জারি হয় 25 নভেম্বর। লাস্টের দিকে খেয়াল করছেন একটু তারিখগুলো বেশি, কিন্তু এখন বলেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আসবে হয়তো একটা মার্ক, এই যে লাস্টের 3 মাস থেকে 1 মার্কের একটা তারিখ আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু কোনটা আসবে কে জানে। এরপরে চলে আসেন ডিসেম্বরে, এই তারিখটা আসার সম্ভাবনা বেশি। উপরে দেখে আসছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি হয় কবে। এরপরে 2026-এ চলে আসেন, এখনো আমরা কিছু কিছু তারিখ ক্রস করতে পারি নাই। আচ্ছা, খাগড়াছড়ির এই যেটা, সরি, হালদা নদীর যেটা উৎপত্তি, আমি আপনার তথ্যটা নিলাম। হতে পারে অল্টারনেটিভ নাম থাকে, অনেক সময় কাছাকাছি নামও অনেক সময় দেওয়া থাকে, আমি ক্রস চেক করে জানাবো। এরপরে চলে আসেন হচ্ছে 2026 সালে, আমরা এখনো একটা তারিখ ক্রস করতে পারি নাই, আর একটা মাত্র ক্রস করেছি, বাট এগুলো 1 বছর আগের কথা। 1 বছর আগে এই ঘোষণাগুলো দেওয়া ছিল। সুতরাং এই বছর বিসিএস এর জন্য এই 3টা তথ্য ভাই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র WHO সদস্যপদ কবে ত্যাগ করে? ত্যাগ করা মানে কার্যকর হয়ে গেছে, কার্যকর হবে। একটা তো 22 জানুয়ারি কার্যকর হয়ে গেছে, আর দুইটা সামনে কার্যকর হতে যাচ্ছে। একটা হচ্ছে ইনশাল্লাহ পরশুদিন, আর একটা হচ্ছে আপনাদের বিসিএস এর পরের দিন। এগুলো নিজেরা একবার দেখবেন। 12 ফেব্রুয়ারি তারিখটা থেকে প্রশ্ন আসছে ইনশাল্লাহ এবার। এবার নভেম্বর 24 নভেম্বর 2026-এর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা ইন্টারন্যাশনাল চ্যাপ্টারও পড়ে আসছি। বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার কথা এই তারিখে 24 নভেম্বর 2026, এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে। এখন বাংলাদেশ প্রথম এলডিসি ভুক্ত হয়েছিল 75 সালে। রেলেভেন্ট সব তথ্যগুলো এক জায়গায়, প্রত্যেকে ইম্পর্টেন্ট। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কিন্তু 44টা। সর্বশেষ যে দেশটা বাইরে হয়েছে সেটা হচ্ছে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। আর ইতিহাসে কারা কারা বের হয়েছে এক লাইনে দেওয়া আছে, 8টা দেশে পর্যন্ত বের হয়েছে, একবার দেখবেন। 2021 সালে 26 ফেব্রুয়ারি এই 3টা দেশ, বাংলাদেশ, নেপাল, লাওসকে একসাথে উত্তরণের সুপারিশ দেওয়া হয়। আর আমরা জানি স্বল্পোন্নত দেশগুলো উন্নয়নে কাজ করে, ইউএনসিডিপি, দেখলেন। এরপরে চলে আসেন হচ্ছে 2026 সালে। 2026 সালে
ওভারঅল আমরা জানি এই বছর ডিসেম্বরে, অর্থাৎ 26শে ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হবে। 27 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে। প্রত্যেকটা তারিখ ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিতে পারবেন না। অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্র আসর হচ্ছে 2028, এখানে কিন্তু ক্রিকেট যুক্ত হবে। তারপরে টি-20 ম্যাচ হওয়ার কথা, 6টা টিম থাকার কথা যদি ভুল না বলি। টি-20 ম্যাচ হবে এবং মাত্র 6টা দেশ ওখানে পার্টিসিপেট করতে পারবে। তার মানে তার আগে হয়তো কোয়ালিফায়ার হইতে পারে। আচ্ছা, 28 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ চীনের শুল্ক এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পাবে। 29 সাল পর্যন্ত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাবে। 30 সাল পর্যন্ত, 30 সালের মধ্যে এক্সট্রিম রুলের কথা বলা হয়েছে, তারিখটা লেস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটু ক্রস দিলাম, এটা আসার সম্ভাবনা কম। আর উপরে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসেন 41 সালে বাংলাদেশ উচ্চ আয় দেশে পরিণত হবে, এটা পুরাতন তথ্য। আর সম্প্রতি একটা প্রতিবেদনে দেখা গেছে 2061 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে 21 কোটি। মানে ওই সময় আপনি আমি আমাদের অবস্থা হচ্ছে আমরা অলমোস্ট নানা ভাই দাদা ভাই হয়তো হব না, আবার হইতেও পারি। বলা যায় না, সামনের জেনারেশন যদি আগে আগে বিয়ে করে তাহলে তো আমরা নানা ভাই দাদা ভাই হইতেই পারি যদি বেঁচে থাকি। হওয়া উচিত আসলে, আমার মনে হয় এখনই হয়ে গেছে কাছাকাছি। আচ্ছা, এবারে চলে আসি যে এগুলো তো কম বেশি আপনারা সবই খুব ভালোভাবে পড়েছেন, বা থাকে না যে কিছু জিনিস সাম্প্রতিক বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখানে শুধু গুরুত্বপূর্ণ জোটগুলোর নাম দেওয়া আছে। সব জোটই কম বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসলে সেটা গুরুত্বপূর্ণ। যাই হোক, গুরুত্বপূর্ণের উপর কিছু গুরুত্বপূর্ণ আমি নিলাম। প্রথম কথা হচ্ছে বিমস্টেক কেন গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এটা সভাপতি। এবং সর্বশেষ সম্মেলন তারিখটা একটু দেখেন, 6ষ্ঠ আসর, যেটা থাইল্যান্ডে হয়েছে। আরব লীগের সম্মেলনটা হয়েছে ইরাকে। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য তারিখের থেকে বেশি এই কততম সেটাতে ফোকাস দেওয়ার আপনার দরকার নাই। তমর উপরে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হইতে পারে যে 34তম আরব লীগের সম্মেলন, 34তম আরব লীগের 34তম সম্মেলন কোথায় হয়েছে। তার মানে আপনি মূলত স্থানটা একটু দেখবেন, সম্মেলন দেখবেন। আসরের এটা জাস্ট প্রশ্নে থাকবে, এটা হচ্ছে প্রশ্নে মেনশন করবে, প্রশ্নে বলা থাকবে, বুঝছেন? আচ্ছা, এখন পরবর্তী আসর কোনটার ক্ষেত্রে দেওয়া আছে, আপনারা পুরোটা দেখেন। আমরা একটু দুই একটা হাইলাইট করে চলে যাই। আসিয়ানের কিন্তু 11তম সদস্য হয়ে গেছে পূর্ব তিমুর, অতএব আসিয়ান ইম্পর্টেন্ট। তারপর চলে আসেন নেটোর 32তম সদস্য হচ্ছে সুইডেন। নেটোকে কেন্দ্র করে দুনিয়া ঝালাপালা হয়ে গেল, অতএব নেটো ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রিক্স এর সদস্য পদ নিয়ে বিশাল ইস্যু আছে। এটা নিয়ে আমি আবারও বিশাল গবেষণা করেছি, আপনাদেরকে কারেকশনও দিয়েছিলাম 11টি। বাট প্রবলেম হচ্ছে সৌদি আরবকে নিয়ে ব্রিক্স এর ওয়েবসাইট সৌদি আরবের নাম দিয়ে রেখেছে। বাট যেটা গবেষণা করে বুঝলাম যে সৌদি আরব অ্যাকচুয়ালি ব্রিক্স এর মধ্যে নাই, কিন্তু ব্রিক্স এটা এক প্রকার পলিসি করে সৌদি আরবের নামটা হয়তো দিয়ে রেখেছে। এনিওয়ে, অ্যাকচুয়ালি সৌদি আরবকে কাউন্ট করা ঠিক হবে না। তারপরেও এটা খুবই খুবই ডিপ্লোম্যাটিক একটা প্রশ্ন, এই কারণে যে আসলে তারা যদি ব্রিক্স এর ওয়েবসাইট ফলো করে কোশ্চেন করে তাহলে 11 অ্যান্সার দেওয়া যেতে পারে। বাট ব্রিক্স এর 10ম সদস্য ইন্দোনেশিয়া, এভাবে আপনি বিভিন্ন পেপার পত্রিকা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, নিউজগুলোতে 10ম হিসাবে দেওয়া আছে, সার্চ দিয়ে খেয়াল করলাম। এরপর হচ্ছে COP30টা গুরুত্বপূর্ণ, TFF এর জন্য ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি তহবিল গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে COP30তে। এই একটা তথ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। তবে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ তথ্য আমি মিস করে চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ব্রাজিলের কোন শহরে ভাই? বেলেন। ব্রাজিলের বেলেন শহরে COP30 সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। আবারও বলছি, আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থান। এরপরে চলে আসেন জি টোয়েন্টি একটা করিডোর আছে যেটাকে আমরা ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর বলি, এবং এটাকে আমরা নিউ স্পাইস রুটও বলি। এটা এই জন্যই গুরুত্বপূর্ণ। সর্বশেষ সম্মেলনটা হয়েছে হলো দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে, এটা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নে আপনারা জানেন যে 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে হচ্ছে বুলগেরিয়া। অতএব বর্তমানে ইউরো গ্রহণকারী বা ইউরোজন কয়টা? 21। ইউরোজনের দেশ কয়টা? 21। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ কয়টা? 21। সেনজেনভুক্ত দেশ কয়টা? তাহলে 29টা। সেনজেন হচ্ছে একটা ইউরোপের দেশে পা দিবেন, 29টা দেশ একসাথে ঘুরবেন। তাহলে সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29 আর ইউরোভুক্ত দেশ 21। কনফিউজ যাতে না হন তাই এক জায়গায় আবার রিপিট করা। ওপেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ ভেনেজুয়েলা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া মানে দেউলিয়া করা হয়েছে। তো এই ভেনেজুয়েলা কিন্তু ওপেকের উদ্যোক্তা দেশ ছিল, অর্থাৎ যে সব দেশ অপরিশোধিত তেল সেল করে, যারা বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে ওপেকের সদস্য। বিশ্ববাজারে তারা অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে, তারা প্রায় 80-81% মতো তেল সেল করে। এই ওপেকের কিন্তু উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলা। বাট ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন ভেনেজুয়েলা হয়ে গেছে আমেরিকা। তারপরে আমেরিকা হলেও তো ভালো হতো যদি আমেরিকার মূল্যমান তারা পাইতো, মানে আমেরিকা যদি তাদেরকে নিজের দেশের মতো ট্রিট করতো। এরপর চলে আসেন ওপেক প্লাস হচ্ছে ওপেকের সাথে রিলেভেন্ট, কারণ এরা ওপেকের সদস্য নয়, বাট এরাও ক্রুড অয়েল রপ্তানি করে। 11টা দেশ আছে, রাশিয়া আছে এর মধ্যে। তাহলে এগুলো দেখলেন, যেগুলো সদর দপ্তরের নাম দিয়েছে সেগুলো দেখবেন। আর জি জিরো বরাবর ইম্পর্টেন্ট, 4টা দেশ আছে। এরা কার্বন নিরপেক্ষ দেশ তৈরি করতে চাচ্ছে। এই 4টা দেশ হচ্ছে ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। এর মধ্যে ভুটান হচ্ছে লিডার। এরপর সংখ্যা তথ্যতে চলে আসেন, কিছু তথ্য চেঞ্জ হয় না। যেমন ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন 1 নম্বরে, জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ এখন 1 নম্বরে। বিশ্বব্যাংক বলছে যে 2050 সাল নাগাদ প্রায় 1.3 কোটি মানুষ, এটা বাংলাদেশের, এটা কোথাও আমি মেনশন করিনি, এটা হচ্ছে বাংলাদেশের প্রায় 1.3 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। তারপরে 2 হচ্ছে বাংলাদেশের 2টা সাবমেরিন আছে, চেঞ্জ হয় নাই, নবযাত্রা, জয়যাত্রা। 3 নম্বরে চলে আসেন, এটাও চেঞ্জ হয় নাই। WHO এখন পর্যন্ত বাংলাদেশকে 3টা রোগ নির্মূল করার স্বীকৃতি দিয়েছে, একটা পোলিও, একটা ফাইলেরিয়া, আর একটা হচ্ছে কালাজ্বর। তারপর 4.20-তে আসেন, আপনি যদি দৈনিক $4.20 কম উপার্জনকারী ব্যক্তি হন তাহলে আপনি এখনো অতি দরিদ্র। এবার কমেন্ট করতে পারেন আপনাদের মধ্যে কারা কারা অতি দরিদ্র। $4.20 মানে অ্যারাউন্ড হচ্ছে 500+ টাকা। দৈনিক 500+ টাকা মানে হচ্ছে মাসে 15,000 টাকা। মাসে হচ্ছে প্রায় 15,000 টাকা। কে কে মান্থলি 15,000 টাকার কম ইনকাম করেন
তারা আপনারা হতদরিদ্র। আচ্ছা, এখন বর্তমান বিশ্বে আপনাদের মানে আপনাদের মতো মানুষ হচ্ছে, আমাদের বলা ভুল হবে, কারণ আমাকে তো এখন সরকার যে স্যালারি দেয় সেটা তো আসলে দৈনিকের লিমিট ক্রস করে, সো আমাকে এই অতি দরিদ্রের মধ্যে আর ফেলতে পারবেন না। বাট বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা আসলে নিম্নবিত্ত লাইফই লিড করে। যদি আপনি শুধু স্যালারির উপর ডিপেন্ডেন্ট হন, আপনাকে 100% নিম্নবিত্ত লাইফ লিড করতে হবে। ইন কেস অফ এনি এমার্জেন্সি, ফ্যামিলি ক্রাইসিস, হসপিটাল বিল, তারপরে হচ্ছে এনিথিং, আপনি আসলে এফোর্ড করতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, স্কেল নিয়ে কথা বলতে গেলে মানে স্যালারি স্কেল নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা আসবে, আমরা দিকে না যাই। আমরা চলে যাই হচ্ছে এবার 5 নম্বর পয়েন্ট। আমরা জানি বর্তমানে প্রবাসী আয়ের প্রণোদনা 5% দেয় সরকার। আপনি যদি বিদেশ থেকে, এটা এটা তো চেঞ্জ হয় নাই না, কেউ একটু কমেন্টে জানাইতে পারেন, আমি এই তথ্যটার কোনো চেঞ্জ পাই নাই তাই রেখে দিয়েছি। এটা আমাদের লাস্ট 47-এর জন্য যখন দেই তখন এটা ছিল। বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি 5টা আছে, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাতে আসতে পারে, মাতৃভাষা অনুসারে বাংলার অবস্থান বিশ্বে পঞ্চম মাতৃভাষা হিসেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি সেটা বলা হয় ব্যবহারকারী বিবেচনায়, তখন কিন্তু সেটা সপ্তম হয়ে যাবে বাংলা, এটা খেয়াল রাখেন। ইলিশের অভয়াশ্রম 6টা আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমার কাছে মনে হয় আসার মতো এবার পরীক্ষায়, ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ষষ্ঠ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হচ্ছে টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। উল্লেখযোগ্য, তাহলে আগে কারা ছিল? আগে ছিল বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, ঢাকার রিক্সা এবং রিক্সা পেইন্টিং। ঢাকা রিক্সা ও রিক্সা পেইন্টিং একটা, এটা কিন্তু একটা। তাহলে লেটেস্ট যেটা সেটা পরীক্ষা আসতে পারে, এটাকে আবার মুছে দিচ্ছি, এগুলো লেস ইম্পর্টেন্ট। এরপরে চলে আসেন বাল্য বিবাহর বৈশ্বিক তালিকায় বাংলাদেশ বিশ্বে অষ্টম। আপনারা কি এখানে এমন কেউ আছেন যার বাল্য বিবাহ হয়ে গেছে? বাল্য বিবাহ হয়ে গেছে, আপনারা কেউ এমন কেউ এখানে কি আছেন নাকি? আপুদের হওয়ার সম্ভাবনা একটু বেশি, আর ছেলেরা আসলে এই ক্ষেত্রে খাওয়াইতে পারবে না, চিন্তায় বিয়ে শাদী করে না। তারপরেও আমাদের মুরাদ ভাই, কি আপনি বাল্য বিবাহ করেছেন নাকি? মাসুদ রানা ভাইয়ের হচ্ছে বুড়া বিবাহ হইবে। আচ্ছা, তারপরে চলে আসি বৃদ্ধ বিবাহ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, ডলফিন অভয়ারণ্য। আমরা ইলিশের যেমন অভয়ারণ্য দেখলাম, এরকম ডলফিনের অভয়ারণ্য এই 9টা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা তথ্য দেওয়া আছে লেস ইম্পর্টেন্ট, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 10% আসলেও আসতে পারে। 11টা কমিশন, এখনো এটা ফেল না হয়ে যায় না এই তথ্যটা। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের জন্য 11টা কমিশন গঠন করা হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কার তো আমরা দেখবো, বা টোটাল 14 জন পাই, আপনারা হয়তো গণা থাকবে না, তখন ওইটা গণা না থাকলে 14 জন কি 13 না 15 এভাবে মনে থাকবে না। তৌফিক সরকার ভাই তো বৃদ্ধ বিবাহ দিতে হবে লাস্টে। তাড়াতাড়ি ভালো মতো পড়াশোনা করেন, জলদি জলদি চাকরি হইলে জলদি জলদি বিবাহ করিতে পারবেন। কারণ আসলে বেকার ছেলেকে কেউ বউ দিবে না বা মানে মেয়ে দিবে না, এটাই স্বাভাবিক। এটা নেগেটিভলি নেবেন না, এটা পজিটিভলি নেবেন। কারণ আপনি যখন আবার হচ্ছে একজনের ভাই হিসেবে বলি, বাবার কথা না যায়, ওইটা 20 বছর পরের কথা। আপনি যখন একজন ভাই, তখন চিন্তা করতে পারেন যে আপনার বোনকে আপনি বেকার পাত্রের হাতে তুলে দেবেন কিনা, এরকম চিন্তা করে দেখতে পারেন যে আপনার নিজে প্রতিষ্ঠিত হওয়া দরকার কিনা। কারণ বাংলাদেশে এখনো কিন্তু নারীর ক্ষমতায়ন সেইভাবে হয় নাই। আর আমার জানা মতে বেশিরভাগ ছেলে আমরা যারা আছি তারা আবার, আমার কথা বলছি না, আমি বেশিরভাগ মেজরিটির কথা বলছি, অনেকে আবার ওয়াইফের ইনকাম খাইতে পছন্দ করে না, ইগোইস্টিক ব্যাপার হিসেবে দেখে। অবশ্য কেউ কেউ কমেন্ট করতে পারেন যে ভাই আমার তো এটাই দরকার, কেউ একজন বিয়ে করে কানাডা নিয়ে যায় না কেন? সেফ অপশন, বুঝছেন? কানাডা প্রবাসী পাত্রী, তারপরে যুক্তরাষ্ট্র প্রবাসী পাত্রী দেখতে পারেন, একদম নিশ্চিত ভিসা, বিসিএস হইলে হইলো, নাইলে নাই। এরপরে চলে আসেন স্থলবন্দর। স্থলবন্দর হচ্ছে 21টি, 16টি চালু আছে, এটা কিন্তু তাদের ওয়েবসাইট অনুসারে। এবং 13 অক্টোবর 2025-এ যেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, দৌলতগঞ্জ, তেগামুখ এবং চিলাহাটি। তারপর চলে আসেন জুলাই ঘোষণাপত্র টোটাল দফা 28, আমরা আগেও দেখে আসলাম। এখন গ্যাস ক্ষেত্রে একটা বিষয় বলি, গ্যাস ক্ষেত্র কিন্তু সম্প্রতি 30তম গ্যাস ক্ষেত্র বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে জামালপুরে, কিন্তু যদি অর্থনৈতিক সমীক্ষা অনুসারে হয় সেটা কিন্তু এখন 29। তারপরে চলে আসেন হচ্ছে বাংলাদেশ 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে প্রবেশ করেছে, অর্থাৎ আমরা তো জানি যে পাবনায় আমাদের একটা রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেটার মাধ্যমে 33তম। বাংলাদেশ 41তম দেশ হিসেবে সাবমেরিন ক্লাবে প্রবেশ করেছে, ঠিক আছে। বাংলাদেশের 54তম নদী বন্দর, কোথাও কোথাও যদিও 55 বলা আছে, বাট আমি এটাও সার্চ করে 54 পাইলাম। তো এই 54তম যেটা, সেটা, এবং এই 54তমটাই আবার উপকূলীয় হিসেবে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হচ্ছে হাতিয়া। প্রশ্ন হবে হাতিয়ার উপর। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম উপকূলীয় নদী বন্দরটা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপ। আচ্ছা, এবারেও আমরা উপরের তথ্য পড়ে আসছিলাম, বাংলাদেশ 54তম দেশ হিসেবে নাসা আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমরা কিন্তু 57তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। আমাদের তফসিলি ব্যাংকের সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা জানি যে আমাদের তফসিলি ব্যাংক অ্যাকর্ডিং টু অর্থনৈতিক সমীক্ষা 61, কিন্তু কিছু ব্যাংকের ঘষা মাজার কারণে আমরা জানি এটা এখন 58তে অবস্থান করছে। যদি 58 অপশনে দেখেন তাহলে বুঝবেন এইটার উপরে প্রশ্ন হয়েছে। আর যদি এখান থেকে প্রশ্ন হয় মানে 61-র উপরে, তাহলে প্রশ্ন 60, 61, 62 এই টাইপের অপশন দিবে আশা করি, 58 নিয়ে যাবে না। আর 58 পাইলে 58 দিবেন ইনশাল্লাহ। গেস করছি যে 58, 61 একসাথে অপশনে থাকলে 58কেই পিক করে দেওয়া হবে। আচ্ছা, এবং আমরা জানি আমাদের জিআই পণ্য, আমরা কেমনে জানি? আমরা আমাদের আগের ক্লাসে পড়ছি তাই জানি, নাইলে আবার কেউ বলতে পারেন ভাই আমি জানি না। 62তম জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। প্রশ্ন আসলে এটাই হবে। এরপরে 65তে আমরা জানি আচ্ছা আমরা জানি বলাটা ভুল হচ্ছে, কারণ আমরা তো নাও জানতে পারি। আমরা জানবো বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় 65 প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। এই একটা তথ্য দেখেন, আর একটা হচ্ছে টুনা মাছের নামটা দেখেন।
সংবিধানের দুইটা অনুচ্ছেদ পাশাপাশি আছে, দুইটা আসলে সাম্প্রতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি একটু ঘন ঘন বিচারপতি নিয়োগদান করছে, তো প্রধান বিচারপতি নিয়োগদান করা হয় 95 অনুচ্ছেদের 1 নম্বর দফা অনুসারে। আর একটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যেই অনুচ্ছেদে সাহায্য করা হয়েছে সেটা হচ্ছে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু বাংলাদেশে কোনো সরকার নাই, অতএব একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, এই মর্মে যে এখতিয়ার, তাদের যে উপদেষ্টামূলক এখতিয়ার, সেটা দিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুন্দরবনের বাঘ সংখ্যা 125। আচ্ছা, চা বাগান নিয়ে একটা তথ্য বলি, এটা কিন্তু আমি আমার লাস্ট যেটা কৃষি ক্লাস সেখানে 170 দিয়েছিলাম, কারণ তাদের ওয়েবসাইট এখন 170, বাট স্টিল যখন এভাবে প্রশ্ন আসতে পারে যে 171তম চা বাগান কোনটা, বা সেই হিসাবে শফিক চা বাগান আসলে 171তম, তো 171 অপশনে যদি দেখেন তো 171ই দাগাবেন, ব্যাপারটা এটা মাথায় রাখেন। আচ্ছা, তাহলে জিআই পণ্যটাকে আমি একটু নোটের মধ্যে নিলাম। জিআই পণ্য কবে লাস্ট আপডেট হয়েছে এটা আমি অবশ্য খেয়াল করি নাই। জিআই পণ্য যদি 2-4 দিন 5 দিনের মধ্যে আপডেট হয়ে থাকে তাহলে সেটা অবশ্য পরীক্ষায় 62 অপশনে পাবেন, কারণ বিসিএস এর কোশ্চিন অ্যারাউন্ড 20-25 দিন আগে ক্লোজ হয়ে যাওয়ার কথা। দেশের নদ নদীর সংখ্যাটা দেখবেন, আর 2-1টা তথ্য স্কিপ করলাম, নিজেরা দেখবেন। এরপরে চলে আসেন রিপোর্ট ও জরিপ তথ্য, অর্থাৎ এখানে বিভিন্ন সূচকে শীর্ষ দেশকে সর্বনিম্ন দেশকে বাংলাদেশের অবস্থান কত, বাংলাদেশের অবস্থান আসার সম্ভাবনা তুলনামূলক কম, তাহলে আসতে পারে হচ্ছে শীর্ষ দেশ। এই তথ্য যে শীর্ষ দেশগুলো, এরা বরাবরই শীর্ষ দেশেই থাকে, 2-1টা চেঞ্জ হয়। যারা একবার কষ্ট করে মুখস্থ করবেন দেখবেন আপনারা লাইফে মুখস্থ করা লাগবে না। যেমন আপনাকে আমি কয়েকটা দেশ আগে বলি, তারপর আমি মূল জায়গায় যাব। যেগুলো চেঞ্জ হয় না নর্মালি সেগুলো আপনাকে বলি। রপ্তানিতে সবসময় চীন ফার্স্টে থাকে, আর যদি আমদানিতে আসেন সবসময় যুক্তরাষ্ট্র ফার্স্টে থাকে। এখানে দুইটা জিনিস একসাথে তীর চিহ্ন করে দেওয়া, এর মিনিং হলো রপ্তানিতে চীন 1 নাম্বার, যুক্তরাষ্ট্র 2 নাম্বার, চীন হলো 1, যুক্তরাষ্ট্র হলো 2। এরকম আমদানিতে যুক্তরাষ্ট্র ফার্স্টে, চীন হলো 2, মানে এরাই বেশি আমদানি করে, এরাই বেশি রপ্তানি করে। একটা জিনিস রপ্তানি করে তো আরেকটা আমদানি করে প্রয়োজন অনুসারে, আর যেটা বেশি উৎপাদন করে সেটা রপ্তানি করে, এই আর কি। তাহলে এখানে বরাবর চীন ফার্স্টে থাকে, বরাবর, মানে আগামী 4 বছরের জন্য মনে রাখেন যে এগুলো তথ্য চেঞ্জ হবে না। তৈরি পোশাকে চীন বরাবর ফার্স্ট এবং বাংলাদেশ দ্বিতীয়, এইটা ভাই আসতে পারে। আর যুক্তরাষ্ট্র আমদানি করা, তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ফার্স্ট, এটা মোটামুটি চেঞ্জ হয় না, এই তথ্যগুলোর কোনো চেঞ্জ নাই। বস্ত্র রপ্তানিতেও এই তথ্যগুলো তেমন চেঞ্জ হয় না। এখানে একটা জিনিস খেয়াল করেন, অনেক কিছুকে আসলে তো সর্বনিম্ন দেশ বলা চলে না। যেমন বস্ত্র রপ্তানিতে চীন রপ্তানির দিক থেকে ফার্স্ট, আমদানির দিক থেকে ফার্স্ট হচ্ছে যুক্তরাষ্ট্র, একটু বুঝে পড়েন আর কি। বাংলাদেশ আমদানিতে তৃতীয়। এই জনবহুল দেশ এটা চেঞ্জ হয় বর্তমানে। জনবহুল শহর, আমি একটা সূচকের প্রকাশককে এটা দিই নাই, ইচ্ছা করে দিই নাই, স্পেস বেশি খাচ্ছিল, আর আপনারা হয়তো পড়তেন যে কে প্রকাশ করে, দরকার নাই আমাদের। আমার লাগবে বর্তমান জনবহুল শহর, যদি জাকার্তা ইন্দোনেশিয়া দেখেন এটা দিবেন। আর কিছুদিন আগে মনে হয় টোকিওর নাম দেখেছিলাম মেটা সিটি হিসেবে। তারপরে দেখেন প্রবাসী আয় সূচক, অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে, এই তথ্যটা চেঞ্জ হয়। এরপরে দেখেন প্রবাসী আয় ভারত অনেক দিন যাবত ফার্স্ট, বাংলাদেশ অনেক দিন ধরে সাথে। বিশ্ব জনসংখ্যায় এই ভারত কিন্তু চীনকে টেক্কা মারার পরে একটা গ্রাফে এমন দৌড় দিয়েছে যে চীন আর ভারতকে ধরতে পারবে বলে মনে হয় না, অর্থাৎ মোটামুটি ফিক্সড, ভারত এখন ফিক্সড 1 নম্বরে। এরপরে চলে আসেন বৈশ্বিক লিঙ্গ সমতা, ঠিক আছে, নারী পুরুষের ক্ষমতায়ন, এই জায়গায় আইসল্যান্ড বরাবর ফার্স্ট। আমি গত 5-6 বছর ধরে এটা দেখছি, হ্যাঁ 2020 সাল থেকেই দেখছি মোটামুটি বলতে গেলে। 2020 সাল বলবো, ভুল হবে বললে, সরি, 2022 অ্যারাউন্ড এরকম সময়। তো এটা আইসল্যান্ড কিন্তু বরাবরই ফার্স্টে থাকে। সর্বনিম্ন কলামের নাম একটু কনফিউশন করছে, সর্বনিম্ন কলামের নাম কনফিউশন করছে বলতে আমদানি রপ্তানি। নর্মালি সর্বনিম্ন নিচে যদি ব্র্যাকেট না থাকে তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন, আর যদি সর্বনিম্ন নিচে ব্র্যাকেটে কিছু লেখা থাকে তার মানে সেটা আসলে আমদানিতে ফার্স্ট। যুক্তরাষ্ট্র আমদানিতে ফার্স্ট, যুক্তরাষ্ট্র আমদানিতে ফার্স্ট, যুক্তরাষ্ট্র আমদানিতে ফার্স্ট, বুঝছেন এবার? ওকে, তারপরে চলে আসলাম হচ্ছে যেগুলো চেঞ্জ হয় না। অস্ত্র আমদানি রপ্তানিতে আসেন, যে রপ্তানি সে কখনোই চেঞ্জ হবে না, আর যে আমদানি এটা চেঞ্জ হয়। যে দেশে যখন যুদ্ধ তারা বেশি আমদানি করে, তাহলে অস্ত্র রপ্তানিতে সবসময় 1 নম্বরে যুক্তরাষ্ট্রই থাকবে। পারমাণবিক অস্ত্রতে রাশিয়া ফার্স্ট, এটা একটু খেয়াল করেন, এটা ভুল হওয়ার মতো। কেন? কারণ হইলো যুক্তরাষ্ট্র সকল অস্ত্রে ফার্স্ট, কিন্তু শুধু পারমাণবিক অস্ত্র বিবেচনা করলে একজন মনে হয় 4100 মতো, আর একজন 4200 মতো, অর্থাৎ রাশিয়া পারমাণবিক অস্ত্র কিছু বেশি আছে। তারপরে বৈশ্বিক ঋণ, এগুলো চেঞ্জেবল। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বরাবর ফার্স্ট, সামরিক ব্যয়তেও যুক্তরাষ্ট্র বরাবর ফার্স্ট। বৃহৎ অর্থনীতিতে এগুলো চেঞ্জেবল। তারপরে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এগুলো চেঞ্জেবল এবং লেস ইম্পর্টেন্ট গণতন্ত্র সূচক। এই যে আইসল্যান্ড ফিনল্যান্ডের নামগুলো দেখছেন, এরা মোটামুটি এই জায়গাগুলোতে ফিক্স। যেমন টেকসই উন্নয়নে ফিনল্যান্ড বরাবর ফার্স্ট, এবং এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখান থেকে আর বলবো মানব উন্নয়ন সূচক, দেখেন আইসল্যান্ড মনে হয় চেঞ্জ হয়েছে 2-1 বার এরকম। তারপরে আমি শুধু গুরুত্বপূর্ণ গুলো যেহেতু বলতে চেয়েছি, যেগুলো গোল করেছি এগুলো একটু ভালোভাবে দেখেন, আর যেগুলো বাদ দিলাম আশপাশ থেকে এগুলো রিডিং দিন, আসলেও আসতে পারে। এরপরে চলে আসেন, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন, এটা প্রকাশক হচ্ছে ইউএনসিটিডি, সর্বশেষ জুন 2025 প্রকাশ হয়েছে। এনিওয়ে, আমরা এই ডান পাশের এই দুইটা তথ্য খুব ভালোভাবে দেখবো। একটা জিনিস খেয়াল করেন, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ হয়েছে 2025 সালে জুন মাসে, মানে নেক্সট প্রতিবেদনটা আসবে কিন্তু 26 জুনে, যদি সব ঠিকঠাক থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিনিয়োগটা কিন্তু 2004 সালে কি ঘটেছে সেটার উপরে। তো 2024 সাল, এটা থেকে কনফিউজড হয়েন না। তথ্যটা কিন্তু কিছুদিন আগে পাওয়া গেছে। বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, তারা বিনিয়োগ পায়ও বেশি। বৈশ্বিক বিনিয়োগে তারা শীর্ষ দেশ। এখন বাংলাদেশে আবার সব থেকে বেশি বিনিয়োগ করছে বর্তমানে যুক্তরাজ্য, আর সরাসরি বেশি বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র।
এরপরে চলে আসেন মানে এফডিআই যদি থাকে যুক্তরাষ্ট্র, এফডিআই না থাকলে যুক্তরাষ্ট্র দিবেন। এরপরে গ্রিন হাউস নিঃসরণ এই দুইটা ভাই চেঞ্জেবল, কোথাও কোথাও পালাওয়ের নাম পাবেন, পালাও 8টা বাজে, কিন্তু চীনের নাম দুইটা ফিক্সড, চীনের নাম দুইটা ফিক্সড। আর এখানে পালাউ তারপরে কাতার এগুলো বই ওয়াইজ দেখি ভ্যারি করে বা হচ্ছে সোর্স ওয়াইজ ভ্যারি করে। এবার চলে আসেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এগুলো একটা আলোচনা করবো না, প্রত্যেকটা ভালো মতো পড়বেন, নিজ দায়িত্বে পড়বেন। শুধু বলে রাখি এটা চেঞ্জ হয়েছে, আরশাদুর রৌফ তিনি বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, বুঝছেন? তো এটা একটু মাথায় রাখেন, এই নামটা আসতে পারে। আর একটা যেটা আসতে পারে সেটা হলো বিচারপতি চেঞ্জ হয়েছে রিসেন্টলি। আপনারা যে শুধু বিসিএস এর জন্য যে পড়বেন এরকম না, আপনারা তো সামনে অন্যান্য পরীক্ষাও দিবেন, আমাদের তো সবার আগে দরকার একটা প্রথম শ্রেণীর চাকরি। তো সেই হিসাবে সামনে যে পরীক্ষাগুলো দিবেন এগুলোতে পাবেন। জুবাইর রহমান চৌধুরী বর্তমান 26তম বিচারপতি, 26তম তো না, নাকি আমি 25 কে 26 করি নাই, খেয়াল নাই, এটা একটু এটা একটু আমি নিজে নোট করে রাখি। 26, তাহলে ঠিক আছে এটা ওকে। এরপরে হচ্ছে পদক পুরস্কারে আসেন। পদক পুরস্কারের প্রথম তথ্যটা অনেক পুরাতন হয়ে গেছে, পদক পুরস্কারের প্রথম তথ্যটা পুরাতন হয়ে গেছে, এটা চার্লস হারমোনি। যদি আসেই তাহলে নিচের কোন পুরস্কারটি ডক্টর ইউনূস পেয়েছেন, অপশনে হয়তো কিং চার্লস হারমোনি, হারামনি বলেছি আর কি, হারমোনি হবে। এটা আসতে পারে। আন্তর্জাতিক বুকার পুরস্কার 25 লাভ করেছেন বানু মুস্তাক, আসতে পারে। এখানে একটু খেয়াল করবেন যে স্বাধীনতা পুরস্কার আছে, আর একটা হচ্ছে দেখেন 21 পদক আছে, বা সবার নাম নাই। অর্থাৎ এটা একটা বড় তালিকা, আমার নোট 18 পেজের, অর্থাৎ স্বাভাবিকভাবে আমি এখানে সবার নাম দিব না। যাদেরকে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে আসার মতো সেই নামগুলো দেওয়া আছে, নিজ দায়িত্বে নামগুলো পড়বেন। একটা নাম বলি যেটা আমার কাছে মনে হচ্ছে আসতে পারে, ঋতুপর্ণা চাকমার নাম আসতে পারে, সে বেগম রোকেয়া পদক 25 অর্জন করেছে। বাকি যেগুলোটাই আসতে পারে, যেমন আবরার ফাহাদ গুরুত্বপূর্ণ, মেহেদী হাসান গুরুত্বপূর্ণ, আর জাতীয় জাতীয় নারী ফুটবল দল এগুলো একটু গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার যদি আসে, দুঃখের বিষয় হলেও এই নামটাই আসতে পারে। এই নামটাকে আপনারা কারা কারা পছন্দ করেন বলেন? মানে উনি তো আসলে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার একটা এজেন্ট, তো এটা আসতে পারে। আর সাহিত্যের নামটা একজন যেহেতু, তিনি আসতে পারেন। ওদের দেশের নামটাও কিন্তু আসে, কোন দেশের। বাকিগুলা তিনজন 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 করে, অর্থাৎ 3, 6, 9, 12 আর 2, 14, দেখেন 14টা নাম কিন্তু মিলে গেছে। এখন এই নামগুলো এভাবে আসতেও পারে নাও পারে, যেহেতু 3টা অপশনে তৈরি করা যায় না, জটিল প্রশ্ন হবে। অতএব এই দুইটা ভালো মতো দেখবেন। আর যদি কিছু দেখতে চান তাহলে দেখবেন হচ্ছে কেন পাইলো, তাহলে এই যে পেরিফেরাল ইমিউন টলারেন্স, এইটা দেখবেন। আচ্ছা, মেয়ে কয়জন ভাই? এদের নাম আমি নিজে আবিষ্কার করিনি, এর মধ্যে মেল কে ফিমেল কে। মেয়ে কয়জন? 2জন না? আমি আমি দেখি নাই, আমি আসলে এটা ক্রস চেক করিও নাই। তো সরাসরি তাদের ওয়েবসাইট থেকে নিয়ে করেছি, তো মেয়ে কয়জন ছেলে কয়জন আমি দেখি নাই। আর ছবি ছবি দেখা যায় সরাসরি, নোবেলের যেটা সাইট ওখানে ছবি দেখা যায়, বাট আমি ওটা খেয়াল হয় না যে দেওয়া দরকার, আমার মনে হয় আসবে না ইনশাল্লাহ। তাহলে এখানে আপনি ইস্যুগুলো দেখবেন, কেন পাইলোটা দেখবেন, কেন পাইলো দেখবেন, এটা গুরুত্বপূর্ণ। কেন পাইলো গুরুত্বপূর্ণ। এরপরে নির্বাচনে নিযুক্ত, অর্থাৎ যারা এখন দায়িত্ব পালন করছে, হয় নির্বাচিত না হয় নিযুক্ত। যেমন প্রথম নামটা সবাই জানেন, অ্যান্তনিও গুতেরেস, যাকে আমরা সাক্ষী গোপাল বলি, অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক। ওর কাজ হচ্ছে আমেরিকা কি করে সেটা বসে থেকে দেখা, মাঝে মাঝে জোরে হাততালি দেওয়া, মাঝে মাঝে আস্তে হাততালি দেওয়া। সে হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। আশিক চৌধুরী এখনো বিডার নির্বাহী চেয়ারম্যান, আসতে পারে। আমাদের বর্তমান জাতীয় ক্রিকেট দলের চেয়ারম্যান হচ্ছে বুলবুল। এখন প্রসঙ্গগত উল্লেখ্য যে সভাপতিকে বলেন, প্রেসিডেন্টকে সবাই বলেন। তারপরে হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী এখনো জাতিসংঘের বর্তমান স্থায়ী প্রতিনিধি, সম্ভবত তিনি 17তম। রাবাব ফাতিমা তিনি এখনো আন্ডার সেক্রেটারি জেনারেল, এবং তিনি ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট। জয়া হাসান ইউএনডিপি শুভেচ্ছা দূত আছে, এই তথ্যটা একটু ক্রস চেক করতে হবে তিনি এখনো আছেন কিনা, এটা আমার খেয়াল নাই, এটা হচ্ছে আমার আগের নোট থেকে কন্টিনিউ করছি আমি। কাটাও ঠিক হবে না, কিন্তু ক্রস চেক করতে হবে। জয়া হাসানের নামটা একটু আমি নিজেই নিলাম। এরপরে চলে আসেন ফাতিমা ইয়াসমিন, প্রথম বাংলাদেশী হিসেবে তিনি এডিবির ভাইস প্রেসিডেন্ট হন। জোহরান মামদানি নামটা ইম্পর্টেন্ট, জোহরান মামদানি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে খন্দকার এম তালহা, এটা রিসেন্ট ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, অতএব তিনি ইম্পর্টেন্ট। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে সানায়ে তাকাইচি, এটা গুরুত্বপূর্ণ। আরেকজন গুরুত্বপূর্ণ নারী হচ্ছে ব্লেইজ মেট্রিয়েলি, তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই এর প্রথম নারী প্রধান। অতএব এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট এগুলো বিসিএস এর জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকে হয়তো সামনের পরীক্ষাগুলো পাবেন, অন্যান্য পরীক্ষায় বেশি পাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট প্রতি বছর চেঞ্জ হয়, বর্তমানে হচ্ছে আনালেনা বায়ারবক। আর জি7 এর বর্তমান চেয়ারম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বা ম্যাক্রো যেটা বলেন। খেলাধুলাতে গুরুত্বপূর্ণ নামগুলো দেখবেন, এটা সবার জানার কথা, বর্তমানে কে কোন ফরম্যাটের ক্যাপ্টেন। ভাই প্রশ্নগুলোর উপর হবে না, প্রশ্ন হবে মুশফিকুর রহিমের উপরে যদি হয়, কারণ তিনি 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 হচ্ছে 100তম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার, এবং 100তম টেস্টেই তিনি একটা সেঞ্চুরি মেরেছেন। অতএব তিনি একটা সুন্দর রেকর্ড করেছেন, মুশফিকুর রহিম আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন বাংলাদেশ দলের মহিলা দলের যেই ক্যাপ্টেন গুলো তাদের নাম একটু বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো এইখানে আফিদা খন্দকার প্রাপ্তি, উনি বর্তমানে প্রমিলা ফুটবল মানে কি বলবো এটা, মহিলা মহিলা বা প্রমিলা ফুটবল দলের অধিনায়ক। আর একটা হচ্ছে ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। এই দুইটা নাম আসার সম্ভাবনা বেশি। জামাল ভুইয়া বলেন তো কোন দেশের? মানে জামাল ভুইয়া কিন্তু কোন কোন অন্য একটা দেশের বংশোদ্ভূত, তাও বাংলাদেশ বংশোদ্ভূত, অন্য দেশের তার নাগরিকত্ব নিয়েছে কিনা জানি না, বাট তার অন্য একটা দেশের নাগরিকত্ব থাকার কথা। ইয়েস, ডেনমার্ক। জামাল ভুইয়া হচ্ছে ডেনমার্ক।
হামজা চৌধুরী বলেন এবার। ও হামজা চৌধুরী অবশ্য এখানে বলা আছে যুক্তরাজ্য, এটা আর বলা লাগবে না। উসমান দেমবেলে, তিনি কিন্তু ব্যালন ডিওর পেয়েছেন 25 সালে। আর আইতানা বোনামাতি টানা 3বার পাইলেন। আইতানা বোনামাতি টানা 3বার পাইলেন। তিনি নারী 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 হিসেবে ব্যালন ডিওর পাইলেন টানা 3বার, অর্থাৎ প্রথম নারী ফুটবলার হিসেবে টানা 3বার। এরপরে বিবিধ কিছু ব্যক্তির নাম আমরা দেখবো, যেমন জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পদক এর প্রবর্তক ছিলেন। তারপরে রুদভাই ইয়াসমিন প্রথম বাংলাদেশ হিসেবে চাঁদে অবতরণ করেন। ডক্টর বাবর আলী প্রথম বাংলাদেশ হিসেবে অন্নপূর্ণা একে আরোহণ করেন। ইকরামুল হাসান শাকিল নামটা এখন গুরুত্বপূর্ণ, তিনি সপ্তম বাংলাদেশী হিসেবে রিসেন্টলি, অর্থাৎ প্রতি বছর মে মাসেই কিন্তু খেয়াল করবেন এভারেস্ট জয় করতে হয়। আপনার যদি এভারেস্ট যাওয়ার ইচ্ছা থাকে আপনি মে মাস টার্গেট করেন, তারপরে মনে করেন কি কি কেনা দরকার কিনেন, রওনা দেন, এখনই রওনা দেন, নেপালে গিয়ে বসে থাকেন, তারপরে সময় হলে উঠা শুরু করবেন। হ্যাঁ, আমার অবশ্য ভয় লাগে মাউন্ট এভারেস্ট, মনে হয় যে আমি ওইখানে ওয়ান অফ দ্য শহীদ হয়ে যাব। শহীদ বলা ভুল হইলো, কারণ শহীদের সংজ্ঞা আছে। আমরা অনেক সময় মৃত্যু বলতে শহীদ বলে ফেলি আবেগে, বাট আসলে শহীদের সংজ্ঞা আছে, শহীদ বলা যাবে না। ওকে ফাইন, এরপরে চলে আসছি। এক হ্যাঁ, বছর মতো ট্রেনিং করতে হয়। আচ্ছা আপু, এটা আমি যদিও জানতাম না, ক্ষুদ্র জ্ঞান, এটা জানা ছিল না। 1 বছর ট্রেনিং করার পরে যাওয়া, যদি লাইফে কখনো এত সাহস হয় আর যদি জীবনে কোনো এক জীবনে কিছু সঞ্চয় করতে পারি, তাহলে ইনশাল্লাহ নেপালে যাব। মানে 1 বছর আমি 100% শিওর না, আমার ফ্রেন্ড করেছিল, পুরা পর আচ্ছা ব্যাগ আচ্ছা। এসেছে অর্ধেক রাস্তায় গিয়ে, জিনিসটা অনেক কঠিন। তারপর আমি খুব অ্যালার্জিক মানুষ, ঠান্ডাতে আমার নাক লাল হয়ে যায় আর হাঁচি পড়ে, অথবা আমার এগুলো প্ল্যান না করাই ভালো। এরপরে চলে আসি, এখানে এই নামগুলো একটু লেস ইম্পর্টেন্ট হইতে শুরু করেছে, আমি বলি এখানে। তারপরেও গুরুত্বপূর্ণ নাম হচ্ছে, এখনো যদি আসে, তৌকির ইসলাম সাগরের নাম আসতে পারে। মাইলস্টোন ট্র্যাজেডির কথা আপনাদের সবার মনে আছে, এখানে যেই পাইলট ছিল, এই পাইলটের নাম হিসেবে তার নাম আসতে পারে। ওইখানে একজন ম্যাডাম ছিলেন মাহেরিন চৌধুরী, তিনি 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে। মাহেরিন চৌধুরী ম্যাডামের নামটা অবশ্যই আসতে পারে। অধ্যাপক আলী রিয়াজ, 2টা বিষয়ে তার নাম আসবে, নিজে একটু দেখে নেন, প্রত্যেকটা জিনিস আর মেনশন না করি। তো আমরা তো অনেক দূর আগে গেছি, আজকে 11 নম্বর পেজে আছে। আচ্ছা, এনার নাম হচ্ছে মিলন মাস্ক। ওই জানি ফেসবুকে দেখলাম মিলন মাস্ক বলে সবাই আদর করে, মিলন মাস্ক। তো এই আমাদের মিলন মাস্ক, উনি কিন্তু মানে ইলন মাস্ক আর কি, উনি কিন্তু অনেক বছর, 2-3 বছর যাবত মেবি শীর্ষ ধনীতে আছেন। আর একটা নাম দেখেন, আয়ান রুহাব খান, বাংলাদেশি এক শিশু, যে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। কার্বন নিরপেক্ষ শিশু মানে তার লাইফটাকে, সে তার লাইফে যত কার্বন রিলিজ করবে তার বাবা মা বুদ্ধি করে সেই সমপরিমাণ গাছ আগেই লাগাই দিয়েছে। সম্ভবত 585-86 এরকম কিছু একটা ডেটা দেখলাম, ওইটা লেস ইম্পর্টেন্ট এর জন্য দেই নাই। তো আপনারা যদি কেউ মনে করেন যে ওর নাম তো অলরেডি গিনেস বুক অফ ওয়ার্ল্ড উঠে গেছে মেবি, আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের নাম এরকম গিনেস বুকে উঠাবেন, তাহলে আপনারাও বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবেন। প্রসঙ্গত আরেকটা জিনিস উল্লেখ, যে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কিন্তু আদাবি। আর অ্যান্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, যিনি প্রিন্স উপাধি হারিয়েছেন একটা নারী ঘটিত ইস্যুতে। এরপরে সাম্প্রতিক কিছু সাহিত্যের মধ্যে ফ্লেশটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ফ্লেশটা দেখবেন বানু মুস্তাক কিন্তু উপরে আপনারা দেখেছিলেন বুকার প্রাইজ পেয়েছে হার্টল্যাম্প উপন্যাসের কারণে, হার্টল্যাম্পটা গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের বই যে কোনো জায়গাতে ইম্পর্টেন্ট দেখবেন, আর বাকিগুলো এখন লেস ইম্পর্টেন্ট। সাম্প্রতিক চুক্তি অলরেডি লাল করা আছে, লালে লাল। এই লালে লালের দেখবেন যে কোন 2টা দেশের মধ্যে কিসে চুক্তি হয়েছে। যেমন বিরল খনিজ চুক্তি হয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্র, 100 বছরের জন্য ঐতিহাসিক অংশীদারিত্ব যুক্ত ইউক্রেন যুক্তরাজ্য। তারপরে 20 বছরের জন্য কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হয়েছে ইরান রাশিয়া। অভিবাসন ও মোবিলিটি চুক্তি হয়েছে ইতালি বাংলাদেশ। তারপরে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, দেখেন ঐতিহাসিক কিন্তু এখানেও ছিল, ঐতিহাসিক দেখে কনফিউজ হওয়া যাবে না, যে কোনো চুক্তি একটু বড় সড় ধরনের চুক্তি হলে ঐতিহাসিক চুক্তি বলা যেতে পারে। মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে ভারত যুক্তরাজ্য, কারণ অনেক বড় পরিসরে হয়েছে। কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, এইটা ভাই এইগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো এরা ন্যাটোর মতন একটা চুক্তি স্বাক্ষর করেছে, একটা দেশের উপর আক্রমণ মানে অপর দেশ তার নিজের উপর আক্রমণ বলে ধরে নিবে। তো এই চুক্তির নাম দেওয়া হচ্ছে এসএমডিএ, এসএমডিএ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, অতএব এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে আসেন কাতার বাংলাদেশ। টায়ার্ড হয়ে গেছি কথা বলতে বলতে। কাতার বাংলাদেশে আসেন। কাতার বাংলাদেশ সম্প্রতি একটা চুক্তি করেছে, যেখানে কাতার প্রয়োজনে বাংলাদেশ থেকে প্রেষণে সশস্ত্র বাহিনীর জনবল নিয়োগ দিতে পারবে, অর্থাৎ বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনী কাতারে চাকরি করতে যাবে প্রেষণে প্রেষণে। তো এটা কাতার বাংলাদেশের চুক্তি। আর সৌদি আরব যুক্তরাষ্ট্র এখানে প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ চুক্তি, এটা এটা দেখতে পারেন 142 বিলিয়নের চুক্তি। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এরপরে চলে আসেন হচ্ছে দেশতত্ত্ব। দেশতত্ত্বের ভিতরে গ্রিনল্যান্ড অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা জানি ডেনমার্ককে দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিশ্বের বৃহত্তম দ্বীপ এটা। সরি, ডেনমার্ককে তো না, গ্রিনল্যান্ডকে দখল করতে চাই। ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এটা রাজধানী নুক, এতটুকু দেখলে আশা করি আর প্রবলেম নাই। চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ভাই জিজিআই। জিজিআই খুবই গুরুত্বপূর্ণ, গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। উদ্দেশ্য হলো আপনি এমন একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবেন যেটা টেকসই হবে। তো টেকসই টেকসই বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, আরো আছে ন্যায় ভিত্তিক সমতা ভিত্তিক টেকসই বিশ্ব ব্যবস্থা। মূল কথা টেকসই বিশ্ব ব্যবস্থা, জিজিআই এর মূল কথা টেকসই বিশ্ব ব্যবস্থা। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন আপনারা, বর্তমানে ডাব্লিউএইচও এর বৃহত্তম দাতাদেশ নাকি চীন, কারণ আমরা জানি ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে। যেহেতু তারা সরে গেছে, তাহলে 1 নম্বর এখন চীন। আচ্ছা, চীন কিন্তু বিরল খনিজ মজুদ এবং উৎপাদনের শীর্ষ দেশ। বাকিগুলো একটু পুরাতন তথ্য, হালকা পাতলা। কুনমিং শহরের নাম এখনো আসতে পারে। 3টা হাসপাতাল, কয়টা হাসপাতাল? 3টা হাসপাতাল, গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কারা? চীন, এই হিসাবে গুরুত্বপূর্ণ। রাশিয়াতে চলে আসেন। এখানে ভাই অলরেডি 2বার প্রশ্নে চলে আসছে, বিসিএস একবার আসছে, যে তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, আবারও আসতে পারে, রিপিট আসতে পারে।
পাকিস্তান আপাতত এখানে যে চারটা তথ্য একটু পুরাতন হয়েছে, লেস ইম্পর্টেন্ট। সিয়েরা লিওনকে আসেন একটা ভুল তথ্য মার্কেটে ছড়ায় আছে, সেটা হচ্ছে 2002 সালে তারা দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করেছে বাংলাকে। এই তথ্যটা আসলে ভুল তথ্য। কিছুদিন আগে কোথায় জানি একটা লেখা পড়লাম, সেখানে জানতে পারলাম, আমি নিজেও জানতাম না, এই তথ্যটা ভুল তথ্য সিয়েরা লিওনের। এরপরে ইরান চলে আসেন। ইরান ভাই 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 বোন সবাই খুব গুরুত্ব সহকারে ইরানের যা কিছু আছে খুব ভালোভাবে পড়বেন। বিশেষ করে আপনি ইসলামী বিপ্লব কত সালে ঘটে এটাও এখনো আসতে পারে, বুঝছেন? অনেক পুরাতন ঘটনা হলেও ইরানের যে কোনো কিছু আসতে পারে, ইরানের মুদ্রা আসতে পারে, ইরানের রাজধানী আসতে পারে, ইতালির পুরা নাম আসতে পারে, তাদের ধর্মীয় নেতাকে, তাদের প্রেসিডেন্টকে, সবকিছু আসতে পারে। প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখবেন, এমনকি ইরানের সামরিক বাহিনীর নাম কি এগুলো আসতে পারে। তারপরে ফিলিস্তিনে চলে আসেন। ফিলিস্তিন থেকে দুইটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে এই আইএসএফ, জাতিসংঘের অনুমোদনে গাজায় গঠিতব্য একটা বাহিনী, সেটা হচ্ছে আইএসএফ। এই আইএসএফটা অপশনে পাইতে পারেন এবার। আরেকটা হলো গাজার জন্য গঠন করা হবে বোর্ড অফ পিস। এই দুইটা জিনিস, এই দুইটা টার্ম ভালোভাবে মনে রাখেন। ইন্তিফাদা হচ্ছে গণজাগরণ, অর্থাৎ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটা গণজাগরণ হচ্ছে ইন্তিফাদা। ইন্তিফাদা শব্দের অর্থ কি, এটা প্রশ্ন হইতে পারে। এবার চলে আসেন ইসরায়েল থেকে আসলে অনেক পরাজিত, এটাকে আমি ডেভেলপ করতে পারি নাই, এটা মাই ফল্ট। তাদের প্রতিরক্ষা বাহিনীর নাম আইডিএফ, এটা দেখেন। তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হচ্ছে শিনবেত। প্রসঙ্গত উল্লেখ্য যে মোসাদও কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা, যেটা বাইরে বাইরে এজেন্ট, বাইরে কাজ করে। মোসাদ এজেন্ট কিন্তু ভয়াবহ। তারপরে চলে আসেন ফিনল্যান্ড। ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে মানবদেহে বার্ড ফ্লু টিকা দেবে, ফিনল্যান্ড। এরপরে যুক্তরাষ্ট্রে চলে আসেন। গোল্ডেন ডোমটা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র একটা মহাকাশ ভিত্তিক, এখানে একটা ফোকাস দেন, মহাকাশ ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে, সেটা হচ্ছে গোল্ডেন ডোম। তারপরে চলে আসেন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি, আপনারা দেখেছেন মাস্কটের ভিতরে এই নামটা ছিল, সাদা মাথার বেয়ার ডিগল। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, তারা কিন্তু COP30 কোনো ধরনের প্রতিনিধি পাঠায়নি। এটা COP30 দেখতে পাবেন যে কোন দেশটি COP30 কোনো ধরনের প্রতিনিধি পাঠায়নি, এটা দেখতে পারবেন। আর ভেনেজুয়েলার অপারেশনে তারা ডেল্টা ফোর্স নামক বাহিনী ব্যবহার করেছে। এবার ভেনেজুয়েলা দেখেন, তাদের রাজধানী কারাকাস, তাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেলসি রদ্রিগেজ। একজন ভাই অবশ্য তখন কমেন্টে বলেছিলেন, আপনাকে ধন্যবাদ, আপনি মনে রেখেছেন। আমি অবশ্য অপশন দেখলে পারতাম, বাট এই অনেক তথ্য নিয়ে কাজ করতে গিয়ে এটা মাথা থেকে আউট হয়ে গেছে। অপরিচিত তেলের রিজার্ভের শীর্ষ দেশ। আপনাদের যদি কারো অনেক তেল থাকে, আপনারা সাইলেন্ট থাকবেন। অনেক বেশি তেল থাকলে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যেতে পারে, গ্যারেন্টি নাই। এরপরে চলে আসেন হচ্ছে পানামা। পানামা হচ্ছে BRI বা ওয়ান বেল্ট ওয়ান রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড অথবা BRI, এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে 25 সালে, অথবা এটা আসতে পারে। নিউজিল্যান্ড একটা কাজ করেছে, তারা পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পর্বতটার নাম তারা নাকি। তাইলে এই নামটা দেখেন। তারপরে আরব আমিরাতে আসেন। বাংলাদেশ সব থেকে বেশি চা রপ্তানি করেছে 24-25 অর্থ বছরে, সেটা হলো আরব আমিরাতে। যুক্তরাজ্যে চলে আসেন। বাংলাদেশে যখন বিনিয়োগ তখন তারা শীর্ষ দেশ। পূর্ব তিমুর চলে আসেন। বাংলাদেশ পূর্ব তিমুরের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত করেছে, আমি চাইলে অবশ্যই এটা উপরে চুক্তির সাথে দিতে পারতাম। জাপানে চলে আসেন। প্রথম দেশ হিসেবে মানে কোয়ালিফাই করতে হয় বিশ্বকাপে, যারা প্রথম দেশ হিসেবে কোয়ালিফাই করেছে সেই দেশটা হলো জাপান। এটা একটু খেয়াল করেন, প্রথম দেশ হিসেবে কোয়ালিফাই করা মানে হচ্ছে টুর্নামেন্ট, খেলার আগে তো একটা প্রি টুর্নামেন্ট হয় নিজেদের মহাদেশ ভিত্তিক, ওইখানে জাপান প্রথম কোয়ালিফাই করে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার চলে আসেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি ভাই, এলিফেন্ট ডিপ্লোমেসি। তারা রাশিয়াকে 6টা হাতি উপহার দিয়েছে, এটা হচ্ছে এলিফেন্ট ডিপ্লোমেসি। প্রশ্ন হতে পারে এলিফেন্ট ডিপ্লোমেসি কোন দেশ প্রয়োগ করেছে, কোন দেশ, বা এলিফেন্ট ডিপ্লোমেসি কোন দেশের উদাহরণ, কোন দেশের ডিপ্লোমেসির উদাহরণ, এরকম প্রশ্ন হতে পারে। দক্ষিণ আফ্রিকা একটা অসাধারণ কাজ করেছে, তারা 342 রানে হেরেছে ইংল্যান্ডের কাছে। এই অসাধারণ কাজ করার পরে তারা বিশ্ব রেকর্ডের নাম তুলে ফেলেছে। এরপরে চলে আসেন মালি, বুর্কিনা ফাসো, নাইজার। তারা অ্যালায়েন্স অফ সাহেল, এটা গুরুত্বপূর্ণ, মাথায় মনে রাখেন, অ্যালায়েন্স অফ সাহেল স্টেট গঠন করেছে। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, তারা রাশিয়ার, এটা যদি অনেক পুরাতন, আমি বলবো এখন আপাতত লেস ইম্পর্টেন্ট, তারা রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে। এবার চলে আসেন ডিঙ্গা ভাইরাস, এর সংক্রমণ উগান্ডা। এটা একটু পুরাতন হয়ে গেছে তথ্যটা, 25-এর, এগুলো কিন্তু 25-এর আগের না। অতএব আমি কাটতে ভয় পাচ্ছিলাম যে কাটলে যদি আবার চলে আসে। এর আগে এরকম আমার একটা রেকর্ড আছে, বুঝছেন? সংবিধানের মাত্র 2টা লাইন কেটেছিলাম গত BCS এ, ওই 2টা লাইন থেকে একটা প্রশ্ন আসছে। এই জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম, যাহারে এই 2টা লাইন দিলাম ফার্স্টে, দেওয়ার পরে আবার কাটলাম যে না আসবে না, এই জন্য এবার একটু ভয় হচ্ছিল কাটতে। এরপরে সেনেগাল, এটা আপাতত আমি বলবো লেস ইম্পর্টেন্ট, না থাকলেও চলতো। গায়ানার যে তথ্যটা দেখছেন এটাও লেস ইম্পর্টেন্ট আপাতত। মালদ্বীপ অলরেডি পড়ে আসছেন উপরে, বুলগেরিয়া পড়ে আসছেন উপরে। সোমালিল্যান্ডটা গুরুত্বপূর্ণ, এবং ইসরায়েলের নামটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, সোমালিল্যান্ড কিন্তু হচ্ছে সোমালিয়া থেকে মূল বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা দেশ, যারা 91 সাল থেকে পৃথক শাসন ব্যবস্থা পরিচালনা করছে। এরপরে আফগানিস্তানের এই তথ্যটা আসতে পারে, তারা দাবা খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান। ইতালি হচ্ছে মেলোনি ডক্ট্রিন তাদের। ভাই একটু কি মানে থামাই, সোমালিল্যান্ড কি উপরে বেশি, মানে হর্নের একদম মাথায়, নাকি সোমালিয়া এখন হর্নের মাথায়, কোনটা? আচ্ছা আপু, তাহলে আমরা একটু ক্রস চেক করে আসি, কারণ হচ্ছে আমি এটা ম্যাপে দেখি নাই আসলে। সোমালিল্যান্ড, ল্যান্ড, না, হর্নের মাথাতে এখনো তো সোমালিয়াই আছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে সোমালিল্যান্ড এই জায়গায়, এই যে দেখেন সোমালিল্যান্ড এই এতটুকুর মধ্যে, যেহেতু দেখি না এই জন্য দেখে নিয়েছিলাম। আচ্ছা, এরপরে ইতালির এই প্রশ্ন আসতে পারে, মেলোনি ডক্ট্রিন কোন দেশের? ইতালি। তারপরে চলে আসেন জার্মানি, তারা ঋণ দেওয়ার ক্ষেত্রে শীর্ষ দেশ। আপনাদের কারো ঋণ লাগলে আপনারা জার্মানির সাথে যোগাযোগ করতে পারেন।
আর একটা তথ্য যেটা প্রতি বছরের জন্য কমন, পুরাতন তথ্য, বাট আমার কাছে মনে হয় যে আসলেও আসতে পারে, ফ্রাঙ্কফুর্ট বিশ্বের বৃহত্তম বইমেলার স্থান, জার্মানির। আচ্ছা, এটা মনে হয় লাস্ট বিশেষ আসছিল নাকি, কোথায় জানি দেখলাম। ওমান কাতার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ওমান কাতার এলএনজি আমদানি করে। বাংলাদেশ হচ্ছে ওমান কাতার থেকে এলএনজি আমদানি করে। ভিয়েতনাম, তারা জুনটা ইম্পর্টেন্ট না, জিনিসটা রেলেভেন্সি বোঝানোর জন্য তারা কিন্তু 2 সন্তান নীতি বাতিল করেছে। কোন দেশ? ভিয়েতনাম। সৌদি আরব, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র ঘোষণা করেছে, অতএব এই সৌদি আরবের নাম গুরুত্বপূর্ণ। ভুটান প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, নেপালের ক্ষেত্রে আপনারা পড়লেন যে নেপাল থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আসছে। আর ভুটানের ক্ষেত্রে দেখেন 25 সালে ভুটানের জন্য চট্টগ্রাম বন্দরের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস করা হয়েছে। তাহলে ট্রানজিট পণ্যের কথাটা যদি আসে তাহলে ভুটানের নামটা আসবে। কোন দেশ? বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কোন দেশের জন্য ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস করা হয়? অ্যান্সার হচ্ছে ভুটান। আর অস্ট্রেলিয়া সম্প্রতি 16 বছরের যারা কম বয়সী তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে। এরপরে চলে আসেন বিভিন্ন স্থান তত্ত্ব, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু জায়গা কোথায় অবস্থিত, যেমন রাফা ক্রসিং, ফিলাডেলফিয়া করিডোর, মোরাগ অ্যাক্সিস, এগুলো প্রত্যেকটাই আসতে পারে। এবার ইরানের দেখেন গুরুত্বপূর্ণ জায়গা তেহরান, তাবরিজ, ইস্পাহান, আরাক, সাহারান। ইসরায়েল হচ্ছে তেল আবিব, হাইফা, হেব্রন, ইলাদ বন্দর। মানে যুদ্ধের প্রেক্ষাপটে এগুলো গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এগুলো নিজের দায়িত্বে দেখবেন। জেলা তত্ত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, অ্যান্সার জেলা হিসেবে মানে অপশনে জেলা থাকবে। যেমন ধরেন আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র নির্মিত হচ্ছে চাঁদপুরে, এটা আসার মতো। তারপরে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট তৈরি হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে, গুরুত্বপূর্ণ। বাকিগুলো আপনারা বিভিন্ন জায়গায় পড়ে আসছেন। এই দুইটা লেটেস্ট হিসেবে গুরুত্বপূর্ণ, বাকিগুলো বিভিন্ন সাক্ষরতার হারটার, এগুলো আপনারা ওই 4 নম্বর চ্যাপ্টারে পড়ে আসছেন। এবার চলে আসেন যাবতীয় প্রথম, সর্বোচ্চ, দীর্ঘতম, বৃহত্তম। এটা আপনারা মনে হয় নিজ দায়িত্বে পড়লেই পারবেন, এখানে মুখস্থ বিদ্যার বাইরে কিছু নাই। আচ্ছা, এখানে এখন একদম বিচ্ছিন্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এর মধ্যে আলোচনা করা যাইতে পারে এল ক্যাপিটান, আইসিটি তে পাইতে পারেন আপনারা সুপার কম্পিউটার, বর্তমান বিশ্বের সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটার এল ক্যাপিটান, আপনারা এখান থেকে পাইতে পারেন। 25 সালের বর্ষপূর্ণ হচ্ছে আসবাবপত্র। আপনারা এখানে কমন পাইতে পারেন সাতক্ষীরার ভোমরা, কাস্টমস হাউস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে স্থলবন্দর সাতক্ষীরার ভোমরাকে। আপনারা এখানে আনোরার নামটা কমন পাইতে পারেন, 97তম অস্কারের সেরা চলচ্চিত্র এটা। আচ্ছা, একটা বেশি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা, জাতিসংঘের নির্যাতন বিরোধী প্রোটোকল হচ্ছে ওপিসিএটি। 26-এ পেপার কাটিং না? আচ্ছা, 2026-এ পেপার কাটিং, এটা আমি ইনক্লুড করলাম। এরপরে চলে আসেন হচ্ছে বিভিন্ন, আমরা কিন্তু শেষ দিকে চলে আসছি, বিভিন্ন টুর্নামেন্টের ফলাফল দেখবেন এখানে। গুরুত্বপূর্ণ 4টা টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, অন্য কোনো টুর্নামেন্ট এখানে নাই। আচ্ছা, আছে আছে, ফিফা, তার মানে ফুটবল আছে একটা। অনূর্ধ্ব 20 বিশ্বকাপের এই তথ্যটা এখান থেকে দেখবেন। এরপরে হচ্ছে ভবিষ্যতের আয়োজক দেশটা, একবার একটু রিডিং দিয়ে এখানে লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিসিএস এর জন্য লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যেটা বিভিন্ন টুর্নামেন্টের ফলাফল, এটাও লেস ইম্পর্টেন্ট ফর বিসিএস, লেস ইম্পর্টেন্ট। এরপরে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভাই এখনো গুরুত্বপূর্ণ, হয়তোবা এটা এখন থেকে 1 বছর প্লাস সময়ের আগের কথা, কিন্তু এখনো গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা জানি তেল নিয়ে যুদ্ধ চলছে, সুতরাং তেল উৎপাদনের শীর্ষ দেশ কারা, দ্বিতীয় শীর্ষ দেশ কারা, সেম হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, এটা একটু কষ্ট করে দেখবেন। বিশেষ করে এখানে ভেনিজুয়েলার নামটা যেটা আছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ দেখবেন। এরপরে আপনারা এগুলো কৃষি চ্যাপ্টারে পড়ে আসছেন, ফুড আউটলুক, আপনারা এটা কৃষি চ্যাপ্টারে পড়ে আসছেন, এখানে একবার রিভাইজ দিবেন আর কি, রিভিশন দিবেন। বা বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন থাকলো, বাংলাদেশের জিআই পণ্য, এটাও আপনারা দেখে আসছেন, 62তম হচ্ছে, যদি এটা বলেছেন 64তম আসছে, একটু ওয়েবসাইট চেক করবো, তারপরে প্রয়োজনে আপডেট করে দিব। এরপরে অর্থনৈতিক সমীক্ষা, এটার একটু কালারিং এর ব্যাপার আছে, সবাই একটু খেয়াল রাখেন, অতএব সাদা কালোতে এটা বুঝবেন হয়তো কম। আমি ইচ্ছা করে কালার করে দিয়েছি, যতগুলো লাল এখানে, যতগুলো লাল সবগুলো অর্থনৈতিক সমীক্ষা তথ্য, এখানে যতগুলো নীল সবগুলো জনশুমারির তথ্য, আর এখানে যদি পিঙ্ক কালার দেখেন তাহলে বাজেটের তথ্য, যদি এখানে একটা বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনের তথ্য হয় তাহলে দেখেন হালকা আকাশী তথ্য। উদ্দেশ্য হলো আপনি যখন জনসংখ্যা পড়বেন তখন অর্থনৈতিক সমীক্ষা বলছে একরকম, জনসংখ্যা জনশুমারি বলছে একরকম, আর জনসংখ্যা প্রতিবেদন বলছে আরেক রকম। লাস্ট বিসিএস এ কিন্তু এই জনসংখ্যা প্রতিবেদন থেকে 17.5 কোটি আসছিল। এখন আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে, আপনি যদি ধরেন 17.5 কোটি কতজনের কমন ছিল, অনেকেই তো 17.23 খুঁজছিলেন, অনেকে 17 কাছাকাছি খুঁজছিলেন, বাট প্রশ্নটা আসছে কিন্তু জনসংখ্যা প্রতিবেদন থেকে, বাট মেনশন করে নাই। তো আপনার একটু কষ্ট করে 3টে একসাথে মুখস্থ করতে হবে, যখন মুখস্থ করবেন তখন একসাথে মুখস্থ করবেন। জনসংখ্যা বৃদ্ধির হারও এরকম 2টা তথ্য, অর্থনৈতিক সমীক্ষা বলে একটা, আর জনশুমারি বলে, যদিও দুইটা দুইটা ডাটা সেম, এই ক্ষেত্রে একটা খুব ভালো নিউজ হচ্ছে ডেটা সেম। জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রেও দেখেন তথ্য চেঞ্জ আছে, কিছু কিছু জিনিস দেখেন, যেমন পুরুষ মহিলার অনুপাত। আপনারা যদি আমাকে আগে বলেছেন যে কেন কেন পুরুষের সংখ্যা কম, কেন পুরুষের সংখ্যা কম। এরপরে চলে আসেন সাক্ষরতার হারে, দেখেন চেঞ্জ আছে। সো এগুলো যখন মুখস্থ করবেন, দুইটা একসাথে মুখস্থ করবেন, এই জন্য এক জায়গায় দেওয়া, মানে সুবিধা করে দেওয়ার জন্য। মুদ্রাস্ফীতিটা একটু গুরুত্বপূর্ণ দেখেন, অ্যাকর্ডিং টু অর্থনৈতিক সমীক্ষা, এগুলো কিন্তু সাময়িক হিসাব, চূড়ান্তটা আবারও পরে আসে আর কি। আচ্ছা, এখানে মাথাপিছু আয়, জাতীয় আয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা অর্থনীতির ক্লাসে পড়ে আসছি। জিডিপিতে আসেন, জিডিপির ক্ষেত্রে এই যে চার্টটা দেওয়া আছে পুরোটা ভালো মতো মুখস্থ করবেন, কোনো কিছু বাদ দিয়ে না, এখানে কোনো কিছু বাদ দিয়ে না। এবার ডান সাইডে চলে আসেন, ডান সাইডে জাতীয় বাজেট আছে, বাজেটের এখানে আদ্যপান্ত যা কিছু আছে একবার রিডিং দিয়েন। এডিপির মনে হয় বরাদ্দ দেখলাম মনে হয় কমে ফেলেছে, 2,30,000 থেকে মনে হয় 2 লাখে নিয়ে আসছে, যদিও এটা রিভাইসটা আজকালের মধ্যে মনে হয় পেপারে দেখলাম।
তাহলে এখানে আমি আর কোনো কিছু পড়াচ্ছি না। আমাদের সরকার সব থেকে বেশি আয় করে মূল্য সংযোজন কর থেকে, এটা আসতে পারে। জনশুমারি ও গৃহ গণনা এখানে যতটুকু আছে দেখবেন, এটা আমরা ওই চ্যাপ্টারে যদিও পড়ে আসছি, সুতরাং এগুলো রিপিট। এখন যেগুলো দেখছেন এগুলো রিপিট। এই জায়গাটুকু খুব ভালো মতো দেখবেন, এই জায়গাটুকু থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়, খুব ভালোভাবে দেখবেন। আর ফাইনালি হচ্ছে ডক্টর ইউনূস, উনি হয়তোবা আমার মনে হয় যে প্রশ্ন আসার সম্ভাবনা এখন একটু কমে গেছে, তারপরেও একবার দেখা যায় ওনাকে আবার। এই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস সাম্প্রতিকের। আমি আগে রেকর্ডিংটা ক্লোজ করে দিই, ক্লাস বড় হইলে আবার একটু বিপদ।